কত হলো, কটা বাজলো? 2:30 বেজে গেছে ভালো। ঠিক আছে, তাহলে একদম দেরি না করে শুরু করি। হ্যাঁ, আমরা সবাই জানি টাইফয়েড ফিভার, জানি মানে নামটা অ্যাটলিস্ট জানি, ঠিক আছে, কিন্তু এর অ্যাকচুয়াল নামটা হচ্ছে আবার অন্যরকম। এটাও জেনে রাখবেন, এন্টারিক ফিভার সব বলছি। টাইফয়েড ফিভার ব্যাপারটা সবাই জানে, নামটা সবাই জানে কম বেশি, কিন্তু এটা আরেকটা যে নাম এন্টারিক ফিভার, এটা খুব কম জনই জানে, ডাক্তাররা জানে। তো যখন আমরা বলি এন্টারিক ফিভার, তার মানে আমরা কি বলছি? টাইফয়েড ফিভার। বা নামটা কোত্থেকে এসছে সেটা বলছি। যে টাইফয়েড, টাইফয়েড কথাটা এসছে, টাইফয়েডের কথাটা মানে হলো টাইফাস লাইক, মানে টাইফাসের মতো। মানে টাইফাসটাও কিন্তু এক ধরনের ফিভার, টাইফাস জ্বর যেটাকে বলে আমরা, টাইফাস ফিভার এক ধরনের। এটা নিয়ে আজকে আমি বলবো না, এটা টিক বর্ন এক ধরনের, এটাও জ্বর, টিক বর্ন ডিজিজ, ঠিক আছে। এটা যে ব্যাকটেরিয়া করে, রিকেটসিয়া ব্যাকটেরিয়া বলে, এগুলো আজকে যাবো না। রিকেটসি ব্যাকটেরিয়া, মানে প্রথম যখন টাইফয়েড জ্বরটা আসছে, লোকে টাইফাস জ্বরটা জানতো, ঠিক আছে। তো প্রথম প্রথম কেউ কেউ ভেবেছিল টাইফয়েড জ্বরটাকে যে টাইফাস বোধ, মানে টাইফাসের মতো, সে থেকে টাইফাস থেকে টাইফয়েড কথাটা এসছে, ঠিক আছে। কিন্তু পরবর্তীতে যখন জানা গেল যে টাইফয়েড জ্বরটা আলাদা জিনিস, অন্যভাবে হচ্ছে, তখন নামটা আবার, টাইফয়েড তো থাকলোই, তার সাথে নামটা চেঞ্জ হয়ে যায় এন্টারিক ফিভার, মানে চেঞ্জ হয়ে যায়নি, মানে একই নামটা আছেই এখন। তো টাইফয়েড কথাটা এসে টাইফাস থেকে, এটা এক ধরনের জ্বর, তো এটা নিয়ে আজকে আমি কিছু বলছি না, ওটা জানার দরকারও নেই এখন, মেনলি টাইফয়েড জ্বরে চলে যায়। তাহলে টাইফয়েড ফিভার, এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে হয়, মানে ব্যাকটেরিয়াল ইনফেকশন। ব্যাকটেরিয়ার নাম কি জানা আছে কারো? সালমোনেলা টাইফি, ঠিক আছে, এটুকু জানলে হবে। সালমোনেলা টাইফি কি জিনিস সেটা তো মাইক্রোবায়োলজি, সেটা জানার কোনো দরকারই নেই এই লেভেলে, ঠিক আছে। শুধু জানতে হবে আমাদের যে এই যে সালমোনেলা টাইফি ব্যাকটেরিয়া, এই একটা ব্যাকটেরিয়া, এগুলো যে অনেক রকম অ্যান্টিজেনিক স্ট্রাকচার থাকে, তার মধ্যে দুটো অ্যান্টিজেন থাকে, একটাকে বলে আমরা ও অ্যান্টিজেন, একটাকে বলে এইচ অ্যান্টিজেন, ঠিক আছে। আর ও এইচ এর কথাটার নাম কি না জানলেও চলে, এটাকে বলা হয় ফ্লাজেলার অ্যান্টিজেন, কিন্তু নাম মনে রাখলেও চলবে। এগুলো যে অ্যান্টিজেনিক স্ট্রাকচার, আর ওটাকে বলা হয় সোমাটিক অ্যান্টিজেন। ডিটেলস জানার কোনো দরকারই নেই, ঠিক আছে, শুধু এটুকু জেনে রাখুন যে দুটো অ্যান্টিজেন। এটা আমরা এই জন্যই বললাম যে যখন আমরা ভিডাল টেস্ট করি, সেখানে রিপোর্টিং করা হয় ওয়ার এইচ অ্যান্টিজেন এগেনস্টে অ্যান্টিবডিগুলো ডিটেক্ট করা হয়, সেই জন্যই জাস্ট আমি বললাম। এই দুটো ইনফরমেশন জানলেই যথেষ্ট। এবার টাইফয়েড জ্বরটা কিভাবে হয়, মানে ছড়ায় কিভাবে, কিভাবে হয় তার থেকে বড় কথা ছড়ায় কি। এই যে আমরা খাবার খাচ্ছি বা জল খাচ্ছি, ঠিক আছে, তো এটাকে বলা হয় ওয়াটার অ্যান্ড ফুডবর্ন ডিজিজ, ওয়াটার বা ফুডবর্ন ডিজিজ। কথাটার মানে কি? মানে আমরা যখন জল খাচ্ছি বা খাবার খাচ্ছি, সেই জল বা খাবারের মধ্যে যদি ব্যাকটেরিয়া থাকে, আর সেই ব্যাকটেরিয়া যখন আমাদের খাওয়ার মাধ্যমে পেটে যাবে, তারপর তো ডিজিজটা হতে শুরু করবে। তার মানে কি, ব্যাকটেরিয়া আমাদের শরীরে ঢুকে কিভাবে? জল দিয়ে বা খাবারের মাধ্যমে। সেই জন্য এটাকে বলা হয় মানে জলবাহিত রোগ বা খাবার বাহিত রোগ, সেই জন্য নামটা হচ্ছে ওয়াটার বা ফুডবর্ন ডিজিজ, ঠিক আছে। এটা কোনো অন্য কোনোভাবে ইনফেকশন হয় না, আরেকটা ভাবে হয়, সেটা আমার পরে আসছে, স্টেপ বাই স্টেপ আসবে। এবার দেখুন, আমরা যে জল খাই, মানে আমরা যে ডেভেলপিং কান্ট্রিতে, মানে উন্নতশীল দেশ, ইন্ডিয়া বা বাংলাদেশ যেরকম আছে, বা পাকিস্তান, এগুলো উন্নতশীল দেশ, আমেরিকার মতো এখন উন্নত হয়ে যায়নি আমরা। তো আমরা যে জল খাই এখানে, বা এখানে স্যানিটারি যে ব্যবস্থা, জলের মধ্যে ব্যাকটেরিয়া থাকে, কম বেশি থাকে। তার মানে আমরা যে জল খাচ্ছি, আমাদের শরীরে অনবরত ব্যাকটেরিয়া ঢুকছে, কিন্তু সবার সবসময় টাইফয়েড হয় না। তার কারণটা হচ্ছে
যখন আমরা জল বা খাবারের সাথে ব্যাকটেরিয়া খাচ্ছি, সেটা কোথায় স্টমাকে আসছে। প্রথমে স্টমাকে কি আছে, প্রচুর পরিমাণে অ্যাসিড আছে। এই অ্যাসিড কি করে, ম্যাক্সিমাম ব্যাকটেরিয়াকে মেরে ফেলে, ঠিক আছে। তাহলে আলটিমেটলি আরও যখন নিচের দিকে ব্যাকটেরিয়ার নাম্বারটা খুব কমে যাচ্ছে, তাহলে ধরুন আমি যে জলটা খাচ্ছি সেই জলে হয়তো 100টা ব্যাকটেরিয়া আছে, দেখা গেলো 99টা ব্যাকটেরিয়া স্টমাকের মধ্যে মরে গেল, বাকি নিচের দিকে নামছে। বা কি হয়তো প্রচুর, এবার দেখা গেলো তার যে জল খাচ্ছে সেই জলের মধ্যে দেখা গেলো প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া, 10⁶, বা তার থেকে বেশি নাম্বার ব্যাকটেরিয়া, 1 মিলিয়নের উপর নাম্বার আছে। তাহলে এখানে তো কিছু মরবেই, কিন্তু অনেক ব্যাকটেরিয়া নিচের দিকে পৌঁছাবে। তাহলে সামান্য 2-4টা ব্যাকটেরিয়া গেল খাওয়ার বা জলের মাধ্যমে, তখন কিন্তু টাইফয়েড হবে না। একটা পার্টিকুলার ডোজ আছে, যে ওষুধটা খেলাম, মানে ব্যাকটেরিয়া জলের মাধ্যমে যাচ্ছে, স্টমাকে গেল, সেখানে কিছু মরলো, তারপরে সার্টেন নাম্বার ব্যাকটেরিয়া নিচের দিকে যেতে হবে ইন্টেস্টিনের মধ্যে, তখন ডিজিজটা হবে। কিন্তু র্যান্ডমলি 2, 4, 5, 10টা ব্যাকটেরিয়া সবসময় আমাদের পেটে ঢুকছে খাওয়ার বা জলের মাধ্যমে, তখন কিন্তু টাইফয়েড হবে না, ঠিক আছে। এবার যখন ব্যাকটেরিয়াগুলো একদম নিচের দিকে চলে গেল ইন্টেস্টিনে, চলে গেল স্টোমাক, এখানে চলে এসে তার ডুওডেনাম, যে জন্য মাইলিয়াম বলি, এখানে কিছু স্ট্রাকচার থাকে, মানে ওই লিম্ফ্যাটিক কিছু আছে, যেগুলো পেয়ার্স প্যাচ। এত কিছু না জানলেও চলবে, তবু আমি একটু বলার চেষ্টা করছি। পেয়ার্স প্যাচ বলে, ঠিক আছে। এই জায়গাগুলোতে ব্যাকটেরিয়ার ইনফেকশন হয়, মানে ব্যাকটেরিয়াগুলো ওখানে বসে যায়, মানে সালমোনেলা টাইপের ব্যাকটেরিয়া বসলো, সালমোনেলা টাইপের ব্যাকটেরিয়া। তারপর সেখান থেকে ব্লাড দিয়ে, মানে লিম্ফ্যাটিক চ্যানেল ব্লাড দিয়ে শোষণ, আলটিমেটলি ব্লাডে যাবে, ব্লাডে গিয়ে ব্যাকটেরিয়ার মাল্টিপ্লিকেশন হবে, ঠিক আছে। তারপর ডিফারেন্ট সিস্টেমকে অ্যাটাক করবে। এই যেটা আমরা বললাম যে এখানে কি আছে আমাদের, এটা ইন্টেস্টিন, স্মল ইন্টেস্টিন বলবো, বাংলায় কি বলি আমরা, ক্ষুদ্রান্ত্র। আর নিচের দিকে আছে কি বৃহদান্ত্র, যেটাকে বললাম লার্জ ইন্টেস্টিন। এই যে ইন্টেস্টিনাল সিস্টেম, এর আরেকটা নাম হচ্ছে এন্টেরন, বা এটা আরেকটা আমাদের গাট, ঠিক আছে। তাহলে এই যে আমাদের স্মল বা লার্জ ইন্টেস্টিন, এর আরেকটা নাম হচ্ছে গাট বা এন্টেরন। তাহলে যেহেতু এন্টেরন ইনফেকশন থেকে টাইফয়েডটা শুরু হচ্ছে, সেই জন্য আরেকটা নাম হচ্ছে এন্টারিক ফিভার। মানে প্রথম যখন টাইফয়েড আসে তখন লোক এত কিছু জানতো না, ভেবেছিল টাইফাস হবে বা টাইফাসের মতো, সেই যে নাম হয়ে গেল টাইফাস থেকে টাইফয়েড। পরে যখন সব ডিটেলস জানা গেলো আস্তে আস্তে, তখন তাই এইসব ব্যাপার রয়েছে, তখন আরেকটা নামকরণ দেওয়া হলো এন্টারিক ফিভার। তো আমরা ওই জন্য নিজেদের ডাক্তারদের যখন নিজেরা কথা বলি, তো টাইফয়েড কথাটা খুব আর ব্যবহার করি, আমরা এন্টারিক ফিভার বলি কথাটা, ঠিক আছে। তো জিনিসটা হলো এইটা, যাকে এই পর্যন্ত ঠিক আছে, এখানে আর বেশি কিছু জানতে হবে না, ডাইরেক্টলি এবার আমি এতে চলে যাব। তাহলে এবার ব্যাকটেরিয়া ব্লাডে গেছে, ব্লাডে গিয়ে মাল্টিপ্লিকেশন করেছে, নাম্বার তৈরি করেছে, নাম্বার বাড়িয়েছে, তারপরে টাইফয়েড জ্বরটা হবে। এবার টাইফয়েড জ্বর হলে কি কি সিমটম হবে, এইটা হচ্ছে ভালো করে জানতে হবে। সিমটমস মানে যেটুকু দরকার আমি সেটুকুই বলছি। এবার এই যে টাইফয়েড জ্বর বা যে কোনো জ্বর হয় বা যে কোনো ডিজিজ, একটা কথা আছে, ওটাকে বলা হয় ন্যাচারাল হিস্ট্রি অফ ডিজিজ। এটা হয়তো আমি এর আগে একদিন বলেছিলাম। ন্যাচারাল হিস্ট্রি অফ ডিজিজ কথাটার মানে হলো যে কোনো একটা মানুষের কোনো অসুখ হলো, সে ইনফেকশন থেকে হতে পারে, নন ইনফেকশন থেকে হতে পারে, সেটা আলাদা ব্যাপার। আমি যদি সেই জ্বরের বা সেই অসুখের চিকিৎসা যদি না করি, তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত যা যা ঘটনা ঘটবে সেটাকেই বলা হয় ন্যাচারাল হিস্ট্রি অফ ডিজিজ। মানে ধরুন কারো টাইফয়েড জ্বর হলো, আমি ট্রিটমেন্ট করলাম না, কিচ্ছু করলাম না, কোনো একটা ওষুধও দিইনি, মানে কোনো রকম ইন্টারভেনশন করিনি, ঠিক আছে। হতে পারে পেশেন্টটা সেরে যেতে পারে, হতে পারে পেশেন্ট মাঝখানে গিয়ে খারাপ হলো, হতে পারে আরও কিছু অন্যরকম অসুবিধা হলো, হতে পারে না মারা যেতে পারে। তাহলে একটা জ্বর হওয়া থেকে শেষ পর্যন্ত যা যা ঘটনা ঘটে উইথাউট ইন্টারভেনশন, মানে কোনো রকম ট্রিটমেন্ট আমি করিনি। যেমন ধরো কারো টিবি হলো, আমি দেখলাম যে ঠিকই হচ্ছে, দেখলাম না টিবি হলো, জ্বর আসছে, আস্তে আস্তে শরীর ভেঙে যাচ্ছে, আরও সমস্যা হলো, খারাপ হতে 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 রুগীটা মারা গেল, ঠিক আছে। তো পুরো ঘটনাটাকে বলা হয় ন্যাচারাল হিস্ট্রি, মানে স্বাভাবিকভাবে যেটা হয়েছে। কিন্তু লোক তো অপেক্ষা, আমরা তো আমরা ট্রিটমেন্ট দিই। যেমন একটা কথা বলি, সিফিলিস রোগটা এখনকার দিনে হয় না প্রায়, ওটা একটা ব্যাকটেরিয়া থেকে হয়। তো সিফিলিসের অনেকগুলো পর্যায়ে, প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, এবং সিফিলিস অনেকগুলো স্টেজ আছে। তো
তো এবার দেখুন, কারো সিফিলিস হলে তো আমরা দেখবো বলে তো ফেলে রেখে দিতে পারি না। তো যিনি সিফিলিস সম্পর্কে ডেসক্রিপশন দিয়েছিলেন, তিনি নিজের শরীরে মানে সিফিলিসের ব্যাকটেরিয়া ইনজেক্ট করে শেষ পর্যন্ত উনি বর্ণনা করেছিলেন যে কীভাবে ডিজিজটা হয়, এবং আলটিমেটলি মারা গেছিলেন। এবং তার থেকেই আমরা জানতে পেরেছি সিফিলিস হলে কোন পর্যায়ে কী কী সিমটম, মানুষ এতটা আত্মবলিদান দিয়ে গেছে। তো সেটাকে বলা হয় ন্যাচারাল হিস্ট্রি অফ ডিজিজ। বোঝা গেল? তো সেরকমই যে ন্যাচারাল হিস্ট্রি ডিজিজের মধ্যে যখন আমরা টাইফয়েড বলি, তো মোটামুটি জ্বরটা 4 সপ্তাহ থাকে। একটা ফার্স্ট উইক বলি আমরা, সেকেন্ড উইক, থার্ড উইক, ফোর্থ উইক। মানে একটা টাইফয়েড জ্বর যদি ট্রিটমেন্ট না করা হয় তাহলে কোন পর্যায়ে কী কী সিমটম হবে। এখানে গিয়ে দুটো জিনিস হতে পারে, লাস্টে হয় পেশেন্ট ভালো হবে, না হয় মারা যাবে, কিছু একটা হবে। এটা হতে পারে কিউর, আর না হয় ডেথ, বা হয়তো কোনো ডিসএবিলিটি নিয়ে বাঁচলো। খুব সমস্যা হলো, খুব খারাপ হয়ে গেল, আরও কিছুদিন বাঁচলো, আলটিমেটলি মারা গেল। তা এর বাইরে তো আর কিছু হবে না শেষ মেশ। তাহলে এখানে আলাদা করে সিমটম বলার কিছু নেই, বাকি এবার এখানে আসি। ঠিক আছে, এখানে আরও কিছু আছে, সেটা আমি পরে আসছি। বাট দেখুন, যখনই বলছি আমি জ্বর, টাইফয়েড, তার মানে জ্বর আসবে। ঠিক আছে, তার মানে হাই গ্রেড টেম্পারেচার আছে, মানে জ্বরটা বেশি থাকে, হাই গ্রেড ফিভার। এবার শুধু টাইফয়েড জ্বরটার দেখে কোনোদিন বলা যায় না বা যাবে না যে টাইফয়েড জ্বর হয়েছে, এটা কোনোদিনই বলা যাবে না। জ্বর এসে আমাকে অন্যভাবে প্রুভ করতে হবে যে টাইফয়েড হয়েছে কি হয়। শুধু একটা হাই গ্রেড ফিভার এসছে, সেটা দিয়ে কখনোই বলা যাবে না যে লোকটা টাইফয়েড হয়ে গেছে। ঠিক আছে, জ্বর থাকলে যা হয়, বাকি একটা জ্বরে যা যা নর্মাল সিমটম থাকে, হতে পারে, মানে হতে পারে না, জ্বর থাকলে শরীর ব্যথা থাকবে, যে কোনো জ্বর এটা থাকে, ভাইরাল জ্বর হোক, ডেঙ্গু হোক, ম্যালেরিয়া, যা জ্বর থাকলে শরীরে ব্যথা থাকবে, শুধু এটা কিছু নেই। পেশেন্ট শরীর ভালো লাগছে না, অসুস্থ আছে, ম্যালেজ বলে, মানে ভালো লাগছে না, ঠিক আছে, খাওয়ার রুচি থাকে না, এগুলো হতেই পারে। বা বমি ভাব, বমি লাগছে, মানে এগুলো কিন্তু নন স্পেসিফিক, এটা যে কোনো জ্বরে হতে পারে। বমি হচ্ছে, বমি ভাব লাগছে, ঠিক আছে, কারো হালকা একটু কাশি সর্দি থাকে, তো কমন কোল্ড থাকতে পারে, একটু কমন কোল্ড কাফ, এটা কিন্তু যে কোনো জ্বরের ক্ষেত্রে প্রযোজ্য। সেই জন্য এই সিমটম মানে টাইফয়েড স্পেসিফিক না, মানে এই সিমটমগুলো আছে মানে টাইফয়েড, এটা একদমই বলা যাবে না। এটা আমার কথা না, এটা পুরো মেডিসিনের সব থেকে যে বড় অল ওভার ওয়ার্ল্ডে যে বইটা আমরা পড়ি, হ্যারিসন মেডিসিন, এরকম তার তো আমি নিজের বানানো কোনো কথা বলছি না। ঠিক আছে, টাইফয়েডের কোনো নির্দিষ্ট স্পেসিফিক সিমটম নেই, এটা হলো আসল কথা। একটা সাধারণ জ্বরে যেরকম যার জ্বর, ঠিক আছে, জ্বর আসলে একটু কাঁপুনি হতে পারে, একটু খিচুনি, একটু সিভারিং হচ্ছে, ঠান্ডা লাগছে, জ্বরটা চলে গেলে ঘাম দিয়ে জ্বর ছাড়ছে, খেতে ইচ্ছা করছে, এটা সব জ্বরে হয়, সে নির্দিষ্ট করে কিছু। তাহলে এই সিমটমগুলো প্রথম পাবো, ঠিক আছে। সেকেন্ড উইকে কী হবে, জ্বরটা আরও বাড়বে, মানে জ্বরের তীব্রতা বেড়েই যাবে, জ্বর কমছে না, ওই ব্যথা হেনাতন ওগুলো তো থাকবেই। তার সাথে ওই এক ধরনের শরীরে কিছু র্যাশ দেখাতে, মানে পিঙ্ক টাইপের ছোটো ছোটো র্যাশ দেখা যায়, ওগুলোকে রোজ স্পট বলে, রোজ স্পট, এগুলো হয়। তার সাথে কিছু কিছু, হ্যাঁ, এখানে আরেকটা যেটা হয়, যেটা ছোটোবেলা থেকে অনেকে বলে থাকে, কেউ বলে যে টাইফয়েড হলে পায়খানা কষে যায়, আর কেউ বলে টাইফয়েড হলে ডায়রিয়া। তাহলে কোনটা সত্যি? পায়খানা কষে যায় না, ধরুন টাইফয়েড জ্বর 10টা রোগী আমি নিলাম, আর 5 জন বলছে, 4 জন বলছে আমার পায়খানা কষে গেছে, আর 6 জন বলছে আমার ডায়রিয়া হচ্ছে। বা এমন হলো যে 6 জন বলছে আমার পায়খানা কষে গেছে, আর 4 জন আমার ডায়রিয়া হয়েছে। দুটোই ঠিক, মানে কনস্টিপেশন হতে পারে, যে পায়খানা হয়ে গেছে, আর ডায়রিয়া হতে পারে, পাতলা পায়খানা হয়েছে। কিন্তু দেখা যায় যে কনস্টিপেশনটা ইউজুয়ালি বেশি হয়, ঠিক আছে। কিন্তু আবারও বলছি যে পায়খানা কষে গেছে বা পাতলা পায়খানা হচ্ছে বা কারো পায়খানা বেশি কষে গেছে, এটা থেকে কিন্তু বলা যাবে না যে টাইফয়েড হয়ে গেছে, এটা অন্য কোনো যে কিছু হতে হবে, ঠিক আছে। মানে কোনো সিমটমটাই কিন্তু একদম স্পেসিফিক না, রোজ স্পট সবসময় পায় না। অ্যাটলিস্ট মানে টাইফয়েড জ্বরের পেশেন্ট আমরা অনেক দেখেছি, কিন্তু রোজ স্পট আমি আজ পর্যন্ত দেখতে পাইনি, মানে কোনো পেশেন্টের পাই না। অ্যাকচুয়ালি কী হয়, এখনকার দিনে তো কেউ তো আর জ্বর হলে 7 দিন বসে থাকে না, এটা তো সেকেন্ড উইক থেকে আসতে শুরু করছে। অ্যান্টিবায়োটিক অ্যাজিথ্রোমাইসিন, সেফিকজিম খেয়ে নেই, আর কাজ করবে ওগুলো, সেফিকজিম অ্যাজিথ্রোমাইসিন টাইফয়েডে কাজ করবে, আর ট্রিটমেন্টটা পরে আসে।
সুতরাং ওই জিনিসগুলো আমরা এখন পাই না, পেশেন্ট ডাক্তার কাছে আসার আগে অ্যান্টিবায়োটিক খেয়ে নিচ্ছে, তাহলে কিছুটা তীব্রতা কমে যাচ্ছে, সেটা এক হিসেবে ভালো। কিন্তু না জেনে খেলে অন্য কিছু থাকলে সমস্যা হয়, ঠিক আছে, এগুলো হয়। তারপরে বমি টমি হতে পারে, পেট ব্যথা এগুলো একটু থাকবে। এই থার্ড উইকে খুব খারাপ খারাপ কমপ্লিকেশন হয়, এইখানে এসে কি হতে পারে না, যেন আরো খারাপ হয়ে যায়, জ্বরটা হয়তো থাকে। এবার কি হয়, এই যে বললাম ইনফেকশনটা প্রাইমারি কোথায় হচ্ছে, পেটের মধ্যে, গাটের মধ্যে, এন্টেরন বা ইন্টেস্টিনের মধ্যে হচ্ছে। তো ইন্টেস্টিনাল রাপচার হয়ে যায়, মানে হেমারেজ হতে শুরু করলো, মানে ওই জায়গাগুলো ইনফেকশন হতে আলসারের মতো হয়ে যাচ্ছে, সেখানে ব্লিডিং হতে পারে। তাহলে ইন্টেস্টিনাল হেমারেজ হতে পারে একটা, মানে পেটের মধ্যে, মানে ইন্টেস্টিন থেকে হেমারেজ হচ্ছে, ব্লিডিং হচ্ছে, ইন্টেস্টিনাল হেমারেজ। এবং সেই রক্ত পায়খানা দিয়ে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে, এটা হতে পারে। অনেক সময় কি হয় যে ইন্টেস্টিন ইনফেকশন হলো, পাতলা হয়ে যায়, তো ফুটো হয়ে যায়, তো ইন্টেস্টিনাল হয়ে যেতে পারে, ওটাকে রাপচার বা পারফোরেশন বলে। পারফোরেশন মানে এই যদি ইন্টেস্টিনটা হয়, দেখা গেল কোথাটা ফুটো হয়ে গেছে, যেমন এখানে ইনফেকশন হয়েছিল, এই জায়গাটা নরম হয়ে যায়, তো হতেই পারে সেই জায়গাটা একদম ফুটো হয়ে গেল। তাহলে এখানে জিনিসগুলো কোথায়, পেটে বেরিয়ে আসবে, ঠিক আছে, তো ওটাকে বলে ইন্টেস্টিনাল পারফোরেশন। কিছু নিউরোলজিক্যাল কমপ্লিকেশন, হয়তো ব্রেনে ইনফেকশন হয়ে গেল, মানে ওটাকে সেপটিক এনসেফালোপ্যাথি বলি, মানে ব্রেনে ইনফেকশন হয়ে গেছে। বা নিউরোলজিক্যাল কিছু কমপ্লিকেশন হয়, পেছনে অনেক সময় সাইকোসিস টাইপের হয়ে যায়, ভুল বকছে, উল্টো পাল্টা বলছে, মানে কোনো জিনিস পড়ে আছে তুলে মুখে দিয়ে দিচ্ছে, বলে অনেক সময় কোমাতে চলে যায় পেশেন্ট, এই ধরনের বাজে বাজে কম, মানে সব থেকে খারাপের দিকে চলে যাচ্ছে। কিন্তু এগুলো খুব কম হয় এখন, কারণ তার আগে সব পেশেন্ট 3 সপ্তাহ অব্দি কেউ বসে থাকে না, জ্বর হচ্ছে ডাক্তার। আগেকার দিনে তবু মানুষ মানে ডাক্তার যাবো কি যাবো না ভাবতো, এখনো আছে কিন্তু নাম্বারটা অনেক কমেছে। মানে একদিন তোদের জ্বর না কমলে মানুষ ডাক্তারের কাছে চলে আসছে, মানে এখন সচেতন, একই যেটা ভালো সেটা। কিন্তু খারাপটা হচ্ছে যখন ওই মানে না জেনে না বুঝে বা অপরিণত ডোজ, কম ডোজ দোকান থেকে যখন কিনে খেয়ে নিচ্ছে, সেইটা মানুষের ক্ষতি করছে। এইটা হলো ব্যাপার, ঠিক আছে। আর ফোর্থ উইকে তো বলেই দিলাম, পেশেন্ট ভালো হয়ে যেতে পারে, ডেস হতে পারে, এবার আরো খারাপ হয়ে গেল, এই সমস্যাগুলো থাকে। তার মানে কি দাঁড়া গেল, যে এই সিমটম দেখে কিন্তু আপনি নির্দিষ্ট করে বলতে পারবেন না বা বলা যাবে না যেটা লোকে টাইফয়েড হয়ে গেছে। তাহলে এবার আমি ডায়াগনোসিসটা করবো কিভাবে, সেটাই হচ্ছে ব্যাপার। এবার এখানে আরেকটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে ট্রিটমেন্ট আমি সবশেষে আসবো। এবার ধরুন ফোর্থ উইক হয়ে গেল, ট্রিটমেন্ট হয়েছে, টাইফয়েড সেরে গেছে, ঠিক আছে। এবার কি হয়, এই জিনিসটা জেনে রাখা দরকার। এই হচ্ছে লিভার, এখান থেকে হেপাটিক ডাক্ট আসে, এখানে এটা গল ব্লাডার থাকে, এই নিচের দিকে নামছে, আর ছবিটা আঁকলাম। এবার কি হয়, যা কারো টাইফয়েড হলো, ঠিক আছে, টাইফয়েড সেরে গেল, এবার কি হয়, যে কিছু কিছু ব্যাকটেরিয়া এই গল ব্লাডারের মধ্যে চুপচাপ বসে থেকে যায়, এটাকে বলা হয় ক্যারিয়ার স্টেট, মানে বাহক যেটাকে বলি আমরা, ক্যারিয়ার স্টেট। মানে সালমোনাল টাইপের ব্যাকটেরিয়াগুলো গলব্লাডারের মধ্যে চুপচাপ বসে থাকে, পেশেন্ট জ্বর সেরে গেছে। এবার কি হয়, আলটিমেটলি এই ডাক্টটা কোথায় এসে ওপেন হচ্ছে, এদিক থেকে প্যাঙ্ক্রিয়াটিক ডাক্ট আসে, ঠিক আছে, আলটিমেটলি এটা পেটের মধ্যে ওপেন হয়, ডুওডেনামের মধ্যে, এটা ঠিক আছে। তার মানে কি পেশেন্ট কি করবে, তার এই বাইল দিয়ে গলস্টোন থেকে কন্টিনিউয়াস ব্যাকটেরিয়া কোথায়, পেটের মধ্যে আসবে, আলটিমেটলি এটা কি হবে, পায়খানা দিয়ে বেরিয়ে যাবে, স্টুল দিয়ে বেরিয়ে যাচ্ছে। তার মানে যে মানুষটা টাইফয়েডের ক্যারিয়ার বা বাহক, তার পেটের গলব্লাডারের মধ্যে ব্যাকটেরিয়া চুপচাপ বসে আছে, ও পায়খানা করছে, ব্যাকটেরিয়া বেরোচ্ছে, সে বেরোবে। বা জলে যদি কোনো খাবারের সঙ্গে কন্ট্যাক্ট হয়, তাহলে কি ওজন ছড়াবে, সেই জল বা খাওয়ার লোকে তারা হবে। এবার ধরুন সে লোকটা তো কোনো রেস্টুরেন্টে কাজ করে, সকালবেলা পটি করেছে বা রেস্টুরেন্ট করতে করতে রান্না করতে করতে পটি করতে গেছে, সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে মোটামুটি কাজ সেরে চলে এসে হাতের মধ্যে ব্যাকটেরিয়া লেগে আছে, আর সেই খাবার পরিবেশন করছে, আপনি খাচ্ছেন, আমি হাজার হাজার লোক খাচ্ছে, মানে সমস্ত লোকগুলোকে সে ইনফেকশন ছড়াচ্ছে। খুব সাবধান, ঠিক আছে। এটা হয়, এই নিয়ে একটা মজার গল্প না, মানে সত্যিকারে। নামটা আমি ম্যারি, ওকে ম্যারি, টাইফয়েড ম্যারি বলা হয় থাকে, নাম ম্যারি মেরন নাকি নামটা এরকম ছিল। সে বেসিক্যালি টাইফয়েডের ছিল, মানে ক্যারিয়ার ছিল, এবং কোন রেস্টুরেন্টে কাজ করতো, এবং তার থেকে হাজার হাজার লোকের মধ্যে ইনফেকশন ছড়িয়েছে, টাইফয়েড ম্যারি বলা হয়।
সেই জন্য রেস্টুরেন্টে খেতে গেলে সাবধান, কিন্তু কিছু করার নেই, আমিও খাই, সবাই খাই, খেতে হবে, হলে হবে, আর কি করা যাবে। ঠিক আছে, তাহলে যারা ক্যারিয়ার স্টেট হবে তাহলে তাদেরকে ঠিক করবো কিভাবে? তাহলে গল্পটা কেটে বাদ দিয়ে দিতে হবে। গল্পটা স্টোন হয়ে গেলে আমরা গল্পটা কেটে বাদ দিই। তাহলে এই ক্ষেত্রে ভালো করতে হলে মানে ঠিক করতে কি গল্পটা কেটে বাদ দিয়ে দেবো। তাহলে যে টাইফয়েড জ্বরের ক্যারিয়ার তার ট্রিটমেন্ট হচ্ছে কি গল্পটা কেটে বাদ দিয়ে দাও, ওটাকে কোলেসিস্টেক্টমি বলা। ঠিক আছে, না হলে কি সে ছড়াবে, সে বাড়িতেও যদি কারো থাকে, তো সবাই তো বাড়ির মধ্যে থাকে, জল পায়খানা হতে তাদের মধ্যে ছড়াবে, তো সেই জিনিসটা দেখতে হবে, এইটা জেনে রাখা দরকার একটু। এবার চলে এসে যে কনফার্ম কিভাবে করবে যে টাইফয়েডই হয়েছে। আর কনফার্ম করতেই হবে তার কোনো মানে, কনফার্ম না করে চিকিৎসা করা যাবে সেটা আমি বলবো, যেটা আমি ওইভাবে ট্রিটমেন্ট করি আমি। কারণ কনফার্ম করতে অনেক টাইম লাগবে, ততদিন পেশেন্টকে ফেলে রাখা যাবে না, ট্রিটমেন্ট করতে হবে। ট্রিটমেন্ট খুব ইচ্ছি সেটা আমি বলে দিচ্ছি, ট্রিটমেন্ট না করেও মানে ট্রিটমেন্ট মানে ইনভেস্টিগেশন না করেও ট্রিটমেন্ট করা যায়, সেটা আমি আসছি। ঠিক আছে, এবার তাহলে আমরা ইনভেস্টিগেশন কিভাবে করব। যে মেডিসিন বইয়ের কথা বললাম হ্যারিসন, মানে এরকম প্রায় মোটা বইটা মেডিসিন আমাদের পড়তে হয়েছে, এখনো পড়ে, যেখানে কনফিউশন হয়। কারণ মোবাইলে পিডিএফ বই আছে, অসুবিধা কিছু হয় না। সেখানেও একটা কথা সুন্দর করে লেখা আছে যে কোনো সিঙ্গেল টেস্ট টাইফয়েড ডায়াগনোসিসের ক্ষেত্রে কোনো মানে অ্যাসিওর না, মানে কনফার্মেটরি না, যে আমি এমন কোনো টেস্ট বলে দিলাম, ভিটাল টেস্ট বা আরও কিছু, যে টাইফয়েড হয়েছে এটা বলা যাবে না, এক্সেপ্ট ব্লাড কালচার। ব্লাড কালচার কথাটার মানে হচ্ছে যে পেশেন্টের ব্লাড নেওয়া হবে, নির্দিষ্ট কিছু কালচার বিডি আছে ল্যাবরেটরি, তো তার মধ্যে রাখা হয়। আগেকার দিনে তো রিপোর্ট আসতে 7 দিন লাগতো, এখন কিছু কালচার মিডিয়াগুলো ভালো হওয়াতে মোটামুটি 3 দিন বা 4 দিন একটা মোটামুটি রিপোর্ট দিয়ে দেয় যে ব্যাকটেরিয়ার গ্রোথ আছে না। কালচার কালচার কথাটা সিম্পল মানে হচ্ছে ব্লাডে যে ব্যাকটেরিয়া সেটা তো আমি দেখতে পাবো না, ঠিক আছে, তাহলে ব্যাকটেরিয়া গ্রো করাতে হবে। তো কিছু কালচার মিডিয়া আছে, মানে কাঁচের মতো প্লেট থাকে, সেখানে যে ম্যাটেরিয়াল নিউট্রিয়েন্ট ম্যাটেরিয়াল দেওয়া থাকে, তার মধ্যে স্যাম্পেলটা রেখে একটা পার্টিকুলার নির্দিষ্ট টেম্পারেচারে মেনটেন করে রেখে দেওয়া হয়। যদি ব্যাকটেরিয়া থেকে থাকে আস্তে আস্তে গ্রোথ হবে, এবং কিছু টেস্ট আছে, টেস্টের মাধ্যমে কনফার্ম করা যাবে এটা সালমোনেলা টাইপের ব্যাকটেরিয়া। তার আবার সেন্সিটিভিটি টেস্ট হয়, মানে হচ্ছে যে কোন কোন অ্যান্টিবায়োটিক দিলে কাজ করবে আর কোন অ্যান্টিবায়োটিক কাজ করবে তারও রিপোর্টটা পেয়েছে, তো সেটাকে একসঙ্গে বলা হয় ব্লাড কালচার অ্যান্ড সেন্সিটিভিটি। এটা করার সুবিধা হচ্ছে এখনকার দিনে যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স খুব কমন, মানে আমি জানি যে এই অ্যান্টিবায়োটিক দিলে সালমোনেলা টাইপের ব্যাকটেরিয়া মারা যাবে, টাইফয়েড জ্বর ছেড়ে যাবে, কিন্তু দেখা যাচ্ছে ব্যাকটেরিয়া তার এগেনস্টে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলেছে, মানে অ্যান্টিবায়োটিক দিচ্ছি কিন্তু মরছে না, তো সেটাকে বলা হয় অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। তো কালচার করে বুঝতে পারছি আমি হ্যাঁ ব্যাকটেরিয়া আছে, আর সেন্সিটিভিটির মাধ্যমে বুঝতে পারবো যে কোন অ্যান্টিবায়োটিক দিলে কাজ করবে, কোনটা দিলে কাজ করবে। এটা হলো কালচার সেন্টার। এইটা যদি দেখা যায় যে হ্যাঁ যে সালমোনেলা টাইপের ব্যাকটেরিয়া গ্রো করেছে, পজিটিভ আছে, তখন আমি শিওরলি বলতে পারলাম হ্যাঁ পেশেন্টের টাইফয়েড ফিভার হয়েছে, আদারওয়াইজ অন্য কোনোভাবে বলতে পারবো না। বাকিটা কি আসছে বলছে। তাহলে কোনো একটা পেশেন্ট আমার কাছে আসলো, একদিন জ্বর হতে পারে, 2 দিন জ্বর হতে পারে, 3 দিন জ্বর হতে পারে, ঠিক আছে, তখন কিন্তু আমার একমাত্র টেস্ট হচ্ছে কি ব্লাড কালচার। তাহলে যখন আমরা ইনভেস্টিগেশন বলবো তাহলে আমাকে দেখতে হবে ওই একই রকম ভাবে সিমটম, যেমন দেখলাম যে ফার্স্ট উইকে কী ছিল, ঠিক আছে, প্রথম সপ্তাহে মানে 7 দিনের মধ্যে, সেকেন্ড উইক মানে 7 থেকে 14 দিন, ঠিক আছে, থার্ড উইক আর ফোর্থ উইক। এই 4টে সপ্তাহে মানে ডিউরেশন হিসেবে ইনভেস্টিগেশনটা আলাদা হবে। পেশেন্ট যদি 7 দিনের মধ্যেই আসে, ঠিক আছে, 2 দিন হতে পারে, 3 দিন, 4 দিন হতে পারে, এখানে একমাত্র টেস্ট হচ্ছে ব্লাড কালচার। এবার দেখা গেলো পেশেন্ট 4 দিনের মাথায় এসছে, ব্লাড কালচার করতে দিলাম, যে রিপোর্টটা আসতে লাগবে 5 দিন, মানে 4 দিন চলে গেছে, আরও 9 দিন, তাহলে পেশেন্টকে আমরা ফেলে রাখবো? নিশ্চয়ই ফেলে রাখবো না।
ট্রিটমেন্টটা কি সেটা আমি ট্রিটমেন্টটা শর্টকাট বলে দিচ্ছি, ওটা আমি আসছি। তাহলে এখানে আমাকে মোটামুটি আগেকার দিনে তো 7 দিন লাগতো, মানে এরকমও হতো যে আমার মানে পেয়েছি এরকম পেশেন্ট আমরা, যে হ্যাঁ পেশেন্টটা মনে হচ্ছিল টাইফয়েড হতে পারে, ট্রিটমেন্ট চলছে, 7 দিন পরে রিপোর্ট আসলো, পেশেন্ট ততক্ষণে ভালো হয়ে গেছে, মানে রিপোর্ট আস্তে আস্তে পেশেন্ট ভালো হয়ে গেছে। তাহলে অতদিন ওয়েট করা যাবে না, সেটা আসছি আমি। আর ব্লাড কালচার টেস্ট সহজে অ্যাভেলেবেল না, চাঁচলে আমাদের হয় না, মালদাতে হয়, সবসময় করাতে, গ্রামের দিকেও করাতে পারবেন না, এটা হয়ে গেল। এই যে সেকেন্ড উইক এখানেই আসছে কিন্তু ভিডাল টেস্ট বা ভাইরাল টেস্ট। মানে পেশেন্ট 2 দিন বা 3 দিন জ্বর নিয়ে চলে এসছে, আর দুম করে লিখে দিলেন ভিডাল টেস্ট বা ভাইরাল টেস্ট, সেটা কিন্তু সায়েন্টিফিক্যালি ঠিক না। অ্যাটলিস্ট 7 দিনের বেশি হতে হবে, মানে সেকেন্ড উইকটা যেতে হবে। ভিডাল টেস্টের একমাত্র সময়সীমা হচ্ছে সেকেন্ড উইক। তাতেও যদি পেশেন্ট অ্যান্টিবায়োটিক না খেয়ে থাকে, 7 দিন কি পেশেন্ট অ্যান্টিবায়োটিক না খেয়ে থাকবে, হয় অ্যাজিথ্রোমাইসিন বা সিফিকজিন বা অ্যামক্সিসিলিন, না গ্রামের দিকে অ্যামক্সিসিলিন খেয়ে নেয়, কিছু না কিছু খাবে, তাহলে ব্যাকটেরিয়ার অ্যাক্টিভিটি কিছুটা হলেও কমবে। তাহলে যখন তখন যে রিপোর্টটা আমি এখানে পাবো সেটা ঠিক নাও হতে পারে, বা টাইটারটা অ্যান্টিবডি লেভেলগুলো কম বেশি হয়ে যাবে, সেটা একটা গেল। তাহলে আমি সেকেন্ড উইকে একমাত্র ভিটাল টেস্ট বা ভাইটাল টেস্ট করবো, প্রোভাইডেড পেশেন্ট যদি অ্যান্টিবায়োটিক না খেয়ে থাকে। কিন্তু 7 দিন তো পেশেন্ট অ্যান্টিবায়োটিক না খেয়ে থাকবে না, ধরে নিলাম থাকতে পারে, পরে করলাম, ঠিক আছে। এটা নিয়ে পরে ভিটাল টেস্ট ডিটেলসটা পরে আসছে। ঠিক আছে, থার্ড উইক এখানে আমরা স্টুল কালচার করি, মানে ততক্ষণে ব্যাকটেরিয়াগুলো, স্টুল কালচার না পায়খানা কালচার, ব্লাড কালচার, ততক্ষণ মানে ব্লাড থেকে গলবাটারে এসে গেছে, গলবাটার থেকে স্টুল দিয়ে নামছে, স্টুল কালচার আমি করতে পারবো, ঠিক আছে। তাহলে থার্ড উইকে আমি স্টুল কালচার করবো। এটা অ্যাকচুয়ালি দেখো, মানে ভাইটাল বা ভিটা, এখানে আমরা কি করি, অ্যান্টিজেন, মানে ভাইটাল টেস্টটা বেসিক্যালি অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন, ব্লাডে অ্যান্টিবডি আছে আর ল্যাবে অ্যান্টিজেন, দুটো রিয়াকশন করে আমরা দেখি যে কোন কোন লেভেলে পজিটিভ হচ্ছে, তাহলে এটাকে বলি আমরা অ্যান্টিজেন অ্যান্টিবডি টেস্ট, ঠিক আছে। আর ফোর্থ উইকে লাস্টে মানে ইউরিন কালচার করি আমরা, মানে পেচ্ছাপ কালচার। তাহলে প্রথম সপ্তাহে ব্লাড কালচার, সেকেন্ড উইকে ভিডাল বা ভাইটাল টেস্ট যেটা অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন, ঠিক আছে। থার্ড উইকে হচ্ছে স্টুল কালচার, ফোর্থ উইকে স্টুল। এটা মনে রাখা কঠিন, তো আমরা একটা জিনিস মনে রাখতাম, এখন আর মনে রাখি না, বাসু মনে রাখতাম, বিএএসি, বি মানে হলো ব্লাড কালচার, এ মানে হলো অ্যান্টিজেন অ্যান্টিবডি টেস্ট মানে ভিটাল টেস্ট, এস মানে স্টুল কালচার, ইউ মানে হচ্ছে ইউরিন কালচার। এটা এমবিবিএস এর প্রত্যেকটা ছাত্র জানে, বাসু বললে তারা বুঝে যাবে যে কি বলতে চাইছে। এটা মনে রাখা শর্ট ট্রিক, বাসু। তাহলে এই অবধি বোঝা গেল, বা এগুলো নিয়ে বিশেষ কিছু বলার নেই, এগুলো তো আমার দরকার পড়েই না, ইভেন ব্লাড কালচারও দরকার পড়ে না। তবে আবারও বলছি, থিওরিটাকে জানতে হবে, ট্রিটমেন্টের শর্টকাট ব্যাপারটা জানতে হবে। আমি শর্টকাট ব্যাপারটা আসছি, সেখানে কোনো টেস্ট না করে টাইফয়েড টেস্টে ট্রিটমেন্ট করা যায়, মানে সেটা আমি আসছি, কিন্তু তার আগে থিওরিটা তো জানতে হবে, না জানলে আমি শর্টকাট করবো কীভাবে। এই অবধি হয়ে গেছে। এবার ভিডাল টেস্টটা নিয়ে কতগুলো কথা বলে দিই। এটা নিয়ে হচ্ছে লোকের যত মানে কনফিউশন, আগের দিন একটু বলেছিলাম, আজকে আবার বলবো, ঠিক আছে। আচ্ছা, তার আগে একটা জিনিস বলে দিই, এটা যখন টেস্ট আসবেই, আমরা যেমন দেখলাম টাইফয়েড ফিভার, ঠিক আছে, আরেকটা জ্বর হয় ওইটা একটা প্যারাটাইফয়েড। মানে টাইফয়েডের মতো বা টাইফয়েডের আশেপাশে আছে, তাদেরকে বলে আমরা টিচার মানে ফুল টিচার, আর প্যারা টিচার মানে হচ্ছে সাব টিচার, ওই রকম। মানে টাইফয়েডের মতো আশপাশে আছে, ওই জন্য প্যারাটাইফয়েড, ছোটো টাইফয়েড না, অ্যাকচুয়ালি প্যারাটাইফয়েড, ঠিক আছে। এটা একটা ব্যাকটেরিয়া করে, ওটা যেমন ওটা কি ছিল সালমোনেলা টাইফয়েড, এর নাম হয়ে গেল প্যারাসালমোনেলা টাইফয়েড। প্যারা তো ছোটো টিচার, ঠিক আছে, ওই মানে মানে পূর্ণ পুলিশ আর সিভিক পুলিশ এরকম। তাহলে প্যারাসালমোনেলা
টাইফি তিনটে আছে, এ আছে, বি আছে, সি আছে, ঠিক আছে। তো যখন ওই ভিটাল টেস্টে তো তার দেখে রিপোর্টে লেখা দেওয়া টাইফয়েডটা থাকে, আবার নিচে ওই প্যারাসালমা টাইফিটাও দেওয়া থাকে, ঠিক আছে। দুটো ট্রিটমেন্ট একই রকম, তবে হ্যাঁ যেহেতু এটা প্যারা, তাহলে টাইফয়েডের মতো ভয়ঙ্কর না, মানে টাইফয়েড যত তাড়াতাড়ি খারাপ হয় এটা অতটা ভয়ানক না, সেই জন্য প্যারা। টাইফয়েডের মতোই সিমটম, একই রকম, সব যে ট্রিটমেন্টও একই রকম, কিন্তু ওর মতোটা খারাপ না, কম খারাপ, সেই জন্য প্যারা। একইভাবে ছড়ায়, জলের মাধ্যমে, খাবারের মাধ্যমে ছড়ায়। তাহলে ভিটাল টেস্ট করতে গেলে যেটা অ্যান্টিজেন অ্যান্টিবডি টেস্ট বাসুর এ, ঠিক আছে, তাহলে আমাকে অ্যাটলিস্ট সেকেন্ড উইকে গিয়ে করতে হবে। মানে আমাদের এমবিবিএস কারিকুলামে সেকেন্ড ইয়ারে যখন আমরা পড়তাম, মাইক্রোবায়োলজিটা সাবজেক্ট ছিল, সেখানে এসব পড়ানো হয়, ঠিক আছে। কেউ যদি ভুল করে বলে তো 7 দিন আগে টাইফয়েড আমি টেস্ট করবো, তার কপালে খিস্তি ছাড়া আর কিছু যুক্ত না। বা যদি মেন পরীক্ষায় যদি বলে দিত সেকেন্ড উইকের আগে আমি টাইফয়েড টেস্টটা, তার ফেল হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। আর একটা কোশ্চেনই আসতো 10 নম্বরের মাইক্রোবায়োলজিতে, যে অ্যানালিসিস অফ ভিটাল টেস্ট, মানে সেই পয়েন্ট ধরে লিখতে হতো যে কখন পজিটিভ হবে, কীভাবে টেস্ট করব, ব্লাডটা কীভাবে নেব, পেশেন্ট কোনো অ্যান্টিবায়োটিক খেয়েছি কিনা, কীভাবে লেভেলটা বাড়ছে, প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে লিখতে হতো, 10 নম্বরে। আর আপনাকে আরও দুবার টেস্ট করলেন, সামান্য পজিটিভ পেয়ে 2 দিনের মাথায় ধরে বলে দিলেন টাইফয়েড জ্বর হয়ে গেছে, সেটা কিন্তু টেকনিক্যালি ঠিক না, ঠিক আছে। এবার আসি, তাহলে যেটা বললাম যে ও অ্যান্টিজেন ছিল, এইচ অ্যান্টিজেন ছিল। এবার যখনই বডিতে কোনো ইনফেকশন হয়, বডি অ্যান্টিজেনের এগেনস্টে অ্যান্টিবডি তৈরি করে। তার আইডিয়াটা কি, অ্যান্টিবডিগুলো অ্যান্টিজেনকে মেরে দেয়, ব্যাকটেরিয়াকে আস্তে আস্তে মেরে দেবে, আমাদের প্রতিরোধ, তাহলে জ্বরটা বা ইনফেকশনটা আস্তে আস্তে সেরে যাবে, ঠিক আছে। তাহলে যখনই সালমোনেলা টাইপ ইনফেকশন হবে, টাইফয়েড জ্বর হয়েছে, বডি এদের এগেনস্টে অ্যান্টিবডি তৈরি করবে। তো যখন ল্যাবে ভিটাল টেস্ট করা হয়, পেশেন্টের ব্লাড নেওয়া হলো, সেটা সিরাম নেওয়া হলো, তার সাথে অ্যান্টিজেনগুলো মিশিয়ে বারবার ডাইলিউশন করে বিভিন্ন ডাইলিউশনের টেস্টগুলো করা হয়, ঠিক আছে। যেমন একটা ডাইলিউশন থেকে 1/140, 1/80, ডবল করে 160, 1/320, এরকমভাবে চলতে থাকে, মানে ডবল 40, 80, 80-র দ্বিগুণ, 160, 160-এর দ্বিগুণ হচ্ছে 300 ফুট, এরকম চলতে থাকে। এইচের ক্ষেত্রেও তাই। ঠিক আছে, এবার হচ্ছে যে সেকেন্ড উইক থেকে, মানে আফটার 7 ডেজ কারো আমি ভিটাল টেস্ট করলাম, যদি দেখা যায় যে ও অ্যান্টিজেন বা অ্যান্টিবডি লেভেলটা অ্যাটলিস্ট মানে 1/160-তে পজিটিভ বা তার বেশি, ঠিক আছে, বা হয়তো আমি 8 দিনের মাথায় দেখলাম যে এই রিপোর্টটা আসছে, 2 দিন পরে করে দেখলাম যে অ্যান্টিবডি লেভেলটা আরও বেড়ে গেছে, তার মানে কি আমি যে সিরিয়াল বা রিপিট টেস্টিং করছি, অ্যান্টিবডি লেভেলটা আস্তে আস্তে বাড়ছে। তাহলে পেশেন্ট জ্বর নিয়ে এসছে, 7 দিন কোনো অ্যান্টিবায়োটিক খায়নি, 7 দিনের পর থেকে ভিটাল টেস্ট করছি, ও অ্যান্টিজেন আমি টেস্ট করে দেখলাম যে 1/160 পজিটিভ বা রাইজ হতে পারে, যে 6 দিনের মাথায় বা 7 দিনের মাথায় আমি 1/80-তে পেলাম, হ্যাঁ, কিন্তু মনে হয় আমার টাইফয়েড হতে পারে। আবার তারপর টেস্ট করলাম, দেখালো 1/160-তে, এটাকে বলে রাইজিং টাইটার। মানে সিঙ্গেল টেস্ট করে কিন্তু বলা যায় না, হতেই পারে আমি 7 দিনের মাথায় বা 8 দিনের মাথায় রিপোর্টটা করে দেখলাম এটাতে পজিটিভ আসছে, আবার আমি তারপর দিন এটাতে পজিটিভ, আবার তারপর দিন, তার মানে কি টাইটার লেভেলটা আস্তে আস্তে বাড়ছে। তখনই আমি বলতে পারবো যে হ্যাঁ টাইফয়েড জ্বর হয়েছে বা হতে পারে, কিন্তু বললাম কনফার্মেটরি টেস্ট না এটা, ঠিক আছে। এটা একটা গেল। এবার হচ্ছে এই যে ও অ্যান্টিজেন বা এইচ অ্যান্টিজেনগুলো কি হয়, মানে এর এগেনস্ট যে অ্যান্টিবডিগুলো তৈরি হচ্ছে, ঠিক আছে, এই অ্যান্টিবডিগুলো মানে ও অ্যান্টিজেন এগেনস্ট অ্যান্টিবডিগুলো ব্লাডে আর্লিতে আসে, ঠিক আছে, আর এইচ অ্যান্টিজেনের অ্যান্টিবডিগুলো লেটে আসে। এবার যে আর্লিতে আসে সে তাড়াতাড়ি চলে যায়, মানে ক্ষণ জন্মার মতো আসলো, তাড়াতাড়ি চলে গেল। তাহলে আর্লিতে আসছে, তাহলে কি হবে, আর্লি ডিসঅ্যাপিয়ার হবে। আর কি এ হচ্ছে পরে আসলো, তারা থাকবে অনেকদিন, মানে যে জিনিসটার ইম্প্যাক্ট ধীরে ধীরে হয় অনেকদিন থাকে। আর আমি জাস্ট মুখস্থ করে পরীক্ষায় লিখে দিয়ে চলে আসলাম, ভাই ভাবছি সেটা মনে থাকবে না। আমি যদি সত্যি করে মন থেকে শিখি টাইম লাগবে, কিন্তু সেটা অনেক বেশি এফেক্টিভ, অনেক বেশি মনে থাকবে। আর জাস্ট মুখস্থ করে পরীক্ষায় বলে তুই ভাই বলে যা, 2 দিন পর ভুলে যাবো, জিনিসটা ওই রকম। তাহলে যেটা আর্লি অ্যাপিয়ার করছে তাড়াতাড়ি যাবে, আর যেটা লেটে অ্যাপিয়ার করছে অনেকদিন বেশি থাকবে। এই জিনিসগুলো প্রত্যেকটা লেট ডিসঅ্যাপিয়ার করবে, পরে ডিসঅ্যাপিয়ার করবে, ঠিক আছে। 1 নম্বর।
ও অ্যান্টিজেনের এগেনস্টে অ্যান্টিবডি যে রিপোর্ট পজিটিভ আসছে, এইটা প্রমাণ করে রিসেন্ট ইনফেকশন। মানে এখন যে পেশেন্ট জ্বরে ভুগছে সেইটা। আর এটা মানে হচ্ছে ধরুন কোনো একটা পেশেন্ট এটা নেগেটিভ আসবে, 140 180 নেগেটিভ পরে তারপরে নেগেটিভ আসছে, কিন্তু দেখা যাচ্ছে যে এই চেনটি এখানে পজিটিভ চলে এসছে। ঠিক আছে, হয়তো পেশেন্ট জ্বর আছে বা নেই, আমি ধরে নিলাম, কারণ জ্বরটা হয়েছে মানে তো টাইফয়েড না, জ্বর থাকতে পারে নাও থাকতে পারে। এইটা বোঝায় যে পাস্ট ইনফেকশন। মানে হচ্ছে যে পেশেন্টের আগে কখনো টাইফয়েড হয়েছিল, বা টাইফয়েড না হলেও পেটে ব্যাকটেরিয়া ঢুকেছে, বডিতে ঢুকেছিল ব্যাকটেরিয়া, তার অ্যান্টিবডি পজিটিভ এসে গেছে। তাহলে কোনো একটা পেশেন্টের দেখলেন যে 1/140 180 বা এটা নেগেটিভ দেখা গেল, আর দেখা যাচ্ছে এটা 1/160 পজিটিভ, তার মানে কি বোঝাবে এটা রিসেন্ট ইনফেকশন না, আগে হয়তো কখনো হয়েছিল। এবার কি বলেছিলাম যে লেট অ্যাপিয়ার লেট ডিসঅ্যাপিয়ার আছে, সেটা কিন্তু এটা বেসিক্যালি আমাদের প্রোটেক্টিভ লেভেল, যেটা আমাদের প্রোটেকশন দিচ্ছে। এইটা দেখে কিন্তু আমি বলবো না যে পেশেন্টের টাইফয়েড হয়ে গেছে। এবার কি হয়, দেখা হলো 1/180 কারো পজিটিভ, আর দেখা হলো 1/160 পজিটিভ, তাদেরকে কি বলা হয়, আপনার ডাবল টাইফয়েড হয়ে গেছে। ঠিক আছে, এই ডাবল টাইফয়েড বলে কিন্তু কোনো কথা মেডিকেল সায়েন্সে নেই, লোক বানিয়ে ফেলেছে। হ্যাঁ, বা ডাবল টাইফয়েড একটা মিনিং আছে, একদম নেই কথাটা বললে ভুল হয়। মানে যদি দেখা যায় যে কারো মানে অ্যান্টিবডি দ্রুত হারে বাড়ছে, ঠিক আছে, তার সাথে আবার প্যারা টাইফয়েডও পজিটিভ আসছে, তখন কোনো কোনো ক্ষেত্রে ওই টার্মটা ব্যবহার করে ডাবল ডাবল ইনফেকশন এরকম টাইপের। ঠিক আছে, কিন্তু ডাবল টাইফয়েড না, ও পজিটিভ আর অ্যান্টিজেন এইচ পজিটিভ, সেটা তার মানে এখানে ডাবল, বরং এইটা হ্যাঁ এবার হতে পারে এটাও পজিটিভ এসছে, তাহলে এটা রিসেন্ট ইনফেকশন বোঝাবে। আর এটা কি প্রমাণ করবে যে আগেও তার কখনো টাইফয়েড হয়েছিল? টাইফয়েড তো যে কোনো জীবনে কতবার হবে তার কোনো ঠিক নেই। এখনকার দিনে তবুও টাইফয়েডের বেরিয়ে গেছে, মানে ভ্যাকসিন বেরিয়ে গেছে। হ্যাঁ, খাওয়ানো হয়, অ্যাডাল্টদেরও হয়, মুখে খাওয়ানো হয়, কারণ টাইফয়েড খুব বারবার হলে, খুব খারাপ পর্যায়ে গেলে তো হয়। তবুও মানে টাইফয়েডের প্রবণতা আস্তে আস্তে কমছে, তার কারণ মানুষ এখন সচেতন হচ্ছে, ভালো জল খাচ্ছে, পরিষ্কার জল, সবাই বাড়িতে মানে মোটর বসাচ্ছে, মানে ওয়াটার ফিল্টার লাগাচ্ছে, অনেকে মিনারেল ওয়াটার খাচ্ছে, তাতে কিছুটা কমছে আস্তে আস্তে। আর যেটা বললাম যে আমাদের দেশে যেহেতু জলের মধ্যে ব্যাকটেরিয়া মোটামুটি থাকেই, র্যান্ডমলি যদি কারো টেস্ট করা যায়, র্যান্ডমলি মানে ধরুন এখানে আমরা সবাই বসে আছি, আমাদের কারোর এখন জ্বর নেই, যদি আমরা টেস্ট করি ওই যে ব্যাকটেরিয়া শরীরে ঢুকেছে, তাহলে হতেই পারে যেটা 1/180 পজিটিভ বা 160 পজিটিভ আসতে পারে, এটাও পজিটিভ এসে গেল। তার মানে এই নয় যে টাইফয়েড হয়েছে। টাইফয়েড ডায়াগনোসিস করতে গেলে আগে দেখতে হবে পেশেন্টের জ্বর আছে নেই। এবার কি হয়, পেশেন্টরা একটা আজকে একটা পেশেন্ট এসেছিল, সে বলছে আমার কি সমস্যা, সে বলছে আমার হাত ব্যথা, পা ব্যথা, চোখ ঝিমঝিম করছে, ভালো লাগছে না, খেতে ইচ্ছা করছে না, সর্দি কাশি লেগে গেছে। তো সে নিয়ে আমার তো টাইফয়েড হয়ে গেছে। আমরা টাইফয়েড কী করে বুঝলেন? এই যে সমস্যাগুলো, জ্বর এসছে, আপনার জ্বর তো আসেনি, তাহলে জ্বর যখন টাইফয়েড জ্বর আপনি কেন বলছেন? মানে এরকম একটা লোকের ধারণা হয়ে গেছে, হাত পা ঝিমঝিম করছে, খেতে ভালো লাগছে না, আমার টাইফয়েড জ্বর হয়ে গেছে। তার কারণটা এটা কোথেকে এসছে? ওই যে মানে কেউ র্যান্ডমলি টেস্ট করে দেয়, গ্রামে যে কাউ দেখেছে হয়তো হাত পা ঝিমঝিম করছিল, কোনো ডাক্তারের কাছে গেছে বা কারো কাছে গেছে, টাইফয়েড টেস্ট করে 1/180 পজিটিভ, এইচটাও পজিটিভ, ডাবল টাইফয়েড, 14টা ইনজেকশন নাও, ওর মাথায় ঢুকে গেছে এই সিমটমগুলো মানে টাইফয়েড। আরও যদি জ্বর না থাকে তাহলে টাইফয়েডের প্রশ্ন হয়ে আসছে না, রিপোর্ট কথা বলি, রিপোর্ট করার দরকার নেই, জ্বর থাকবে তারপরে তো টাইফয়েড জ্বর। র্যান্ডম টেস্ট করতে গেলে পজিটিভ আসবে, যেটা বললাম, এটা কারণটা বোঝালাম একটু লজিকটা। আজকে একটা পেশেন্ট আমার কাছে এসেছিলো, মানে আজকে মানে মিডিল এজ ফিমেল, তার এসে বক্তব্য যে আমার 7 বছর থেকে জ্বর ছাড়ছে না। ঠিক আছে, আমরা 7 বছর জ্বর ছাড়ছে না, আমার উন্নয়নের কথা দেখে। তারপর যেটা বুঝলাম, ও বলছে যে আমার ওই মানে 10 দিন 15 দিন অন্তর অন্তর খুব চোখ জ্বালা করে, স্নানের সময় ঠান্ডা লাগে, আমি টাইফয়েড টেস্ট করাই, টাইফয়েড পজিটিভ আছে, আমাকে ইনজেকশন নিতে হয়। এই করে তার চলছে। পেশেন্টকে আমি অনেক প্রায় মোটামুটি 10 মিনিট টাইম দিয়ে তাকে পুরো ব্যাপারটা বোঝালাম। আমি দেখলাম যে ঠিক মানুষের কাছে আসবে, অন্তত এসছে, তাকে বোঝাবো, তাকে বোঝালাম। পেশেন্টটা খুব হাসলো আমার কথা শুনে, মানে বুঝতে পেরেছে। তারপরে বলে যে আপনার কথা শুনে আজকে আমি বুঝতে পারলাম যে আমার টাইফয়েড হয়নি। এইটাই হচ্ছে লজিক। আমি পেশেন্টকে বললাম যে এতক্ষণ আমার 3টে আরও পেশেন্ট দেখা হয়ে যেত, কিন্তু আমি চাই যে আজকে আপনি এখান থেকে বেরোনোর আগে একটা মাথায় ঢুকিয়ে দেন যে আপনার টাইফয়েড হয়নি। আর টাইফয়েড কোথায় কোথায় টেস্ট করবেন না, ইনজেকশন দেবেন না, ভালো করে খান। আর স্বামীকে বলছে
শুনলো তো ভালো খিলবা হবে মুখ, গ্রামের তো এরকম আর কি। এটাই হচ্ছে ব্যাপার। এটা গেল। তাহলে সেই জন্য আমি যেটা ব্যক্তিগতভাবে চেম্বারে করি, আমি কোনো পেশেন্টের ভিটাল টেস্ট করাই না, আর ব্লাড কালচারও করাই না, কারণ ব্লাড কালচার খরচ সাপেক্ষ, সময় লাগবে ততদিন আমার patient, ঠিক আছে। তাহলে ট্রিটমেন্ট আমরা কিভাবে করবো সেটা আসছে। হ্যাঁ, তাহলে এটা গেলো একদম টাইফয়েড স্পেসিফিক টেস্ট। এবার ধরুন একটা যখন পেশেন্ট আমার কাছে জ্বর নিয়ে এসছে, হতে পারে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন, তার যে টাইফয়েড হচ্ছে তার তো কোনো মানে নেই, তার অন্য কোনো জ্বর হতে পারে। এখন যেটা ম্যাক্সিমাম ভাইরাল জ্বর, ভাইরাল ফিভার। তা একটা পেশেন্ট যখন আমার কাছে আসছে, তার আমি হিস্ট্রি নেব, জিজ্ঞাসা করবো তার কী কী সিমটম বা কী আছে না আছে, তারপরে আমাকে পসিবিলিটি ভাবতে হবে যে কী হতে পারে। বাট আমি যদি প্রথম দিনে তার ভাবি তার ম্যালেরিয়া হতে পারে, তার নিউমোনিয়া হতে পারে, তার ভাইরাল জ্বর হতে পারে, টাইফয়েড হতে পারে, ডেঙ্গু হতে পারে, তাহলে সবকটার আমাকে টেস্ট করতে হবে। তাহলে ভাইরাল জ্বরে তো নির্দিষ্ট কোনো টেস্ট হয় না বা দরকারও পড়ে না। আমি ধরলাম তার ম্যালেরিয়া হয়েছে, আমি হয়েছে মানে সাসপেক্ট করছি যে ম্যালেরিয়া হয়েছে, ঠিক আছে। নিউমোনিয়া হতে পারে, তারপর হচ্ছে যে যেটা বললাম একটু আগে, তার টাইফয়েড জ্বর হতে পারে। এখন ডেঙ্গুর একটা প্রকোপ চলছে, ডেঙ্গু ফিভার হতে পারে। ডেঙ্গু না, অ্যাকচুয়ালি ডেঙ্গি, কথাটা হবে ডেঙ্গু, ঠিক আছে। এখন যে সময় যে বন্যা হচ্ছে চারিদিকে, এখন একটা জ্বরের খুব প্রকোপ বেড়েছে, আর ওটার নাম হচ্ছে কি যেন, নামটা ভুলে যাচ্ছি, ওটা হচ্ছে একটা পরে আসে, স্ক্রাব টাইফাস এখন হচ্ছে লোকের খুব। হ্যাঁ, এসব জ্বর স্ক্রাব টাইফাস। আর ওটা হচ্ছে, হ্যাঁ, লেপ্টোস্পাইরোসিস, যেটা বলতে চাইছিলাম, এগুলো এখন খুব লেপ্টোস্পাইরোসিস। মানে এখন যা জ্বরের প্যাটার্ন চলছে বর্তমান সিজনে, ঠিক আছে, তাতে এতগুলো একটা সম্ভাবনা থাকে। এবার তার আমি ভাইরাল ডাইরেক্ট তো কোনো টেস্ট না, বাদে দিলাম। তাহলে ম্যালেরিয়া টেস্ট আমি দেখবো, নিউমোনিয়া দেখবো, টাইফয়েড দেখবো, ডেঙ্গি দেখবো, স্কাব টাইফাস নিয়ে, এই রিপোর্টগুলো করতে গেলে মোটামুটি 6 থেকে 7 হাজার টাকা তার লেগে যাবে। বা রিপোর্ট করে আমি দেখলাম কিছুই না, দেখা গেলো সিম্পল প্যারাসিটামল অ্যাজিথ্রোমাইসিনকে তার জ্বর সেরে গেল, কিন্তু রিপোর্টে তার খরচা হয়ে গেল 6 থেকে 7 হাজার। তো সব পেশেন্ট ধরে ধরে যখন পড়ায় তাহলে হবে না, ঠিক আছে। এখানে লজিক খাটতে হবে। এখানেই হচ্ছে যে আমার একটা ডিজিজ সম্পর্কে, অসুখ সম্পর্কে, এখন কীরকম ধরনের প্যাটার্ন চলছে, এইটা সম্বন্ধে আমাদের আইডিয়া থাকে, তাহলে ইনভেস্টিগেশন আমার কমে যাবে, আর পেশেন্টের ট্রিটমেন্ট খরচাটা অনেকটা কমে যাবে। তাহলে এখানে মাথা কাজে লাগাতে হবে, ঠিক আছে। এবার হচ্ছে যে যখন কোনো জ্বর হয়, শুধুমাত্র ওই জ্বরের টেস্ট করবো তা তো না, কিন্তু আনুষঙ্গিক টেস্ট থাকে। যেমন হয়তো কারণ এটাও ইউরিনে ইনফেকশন হয়েছে, ইউটিআই যেটাকে বলি আমরা, এগুলো আমি পরে আলাদা আলাদা, ডেঙ্গি বা হচ্ছে স্ক্রাব টাইফাস, লেপ্টোস্পাইরোসিস বা ইউটিআই, এগুলো আমি আস্তে আস্তে বলে দেবো ছোটো ছোটো টপিক করে, এগুলো জানতে হবে। এগুলোই কমন, এগুলোই বেশি আমরা ট্রিটমেন্ট করি, এগুলো হচ্ছে কমন। তাহলে আমাকে বুদ্ধি খাটিয়ে লজিক্যালি পেশেন্টের কথা ভাবতে হবে যে কী হতে পারে, ঠিক আছে। যেমন ধরুন আমি ডেঙ্গির কথা বলি, ঠিক আছে। ডেঙ্গির জ্বরটা ম্যাক্সিমাম 5 থেকে 6 দিন, ম্যাক্সিমাম 7 দিন থাকে। 7 দিনের বেশি জ্বরটা থাকবে না, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে, ডেঙ্গির ক্ষেত্রে প্রথম 7 দিন খুব একটা অসুবিধার কিছু নেই। ডেঙ্গির ক্ষেত্রে প্রবলেমটা হচ্ছে যখন জ্বরটা ছাড়বে, তখন খারাপ খারাপ দিন, তখন মানে পেশেন্ট কীভাবে জ্বরটা আসে তখন বেশি ভয় করে। তো ডেঙ্গির ক্ষেত্রে পুরো উল্টো, যতক্ষণ পেশেন্টের জ্বর আছে ততক্ষণ খুব একটা রিস্ক নেই। যেই 6 দিন বা 7 দিনে জ্বরটা পুরো কমপ্লিট হয়ে গেল, জ্বরটা সেরে গেছে, এই প্লেটলেট কাউন্ট কমে যাওয়া বলুন, ডেঙ্গু শক সিনড্রোম বলুন, বা ডেঙ্গু হেমারেজিক ফিভার বলুন, বা পেশেন্ট শকে চলে যাচ্ছে, মায়োকার্ডাইটিস হচ্ছে বা প্যাঙ্ক্রিয়াটাইটিস হয়ে যাচ্ছে, বাজে বাজে কমপ্লেক্সে 7 দিনের পর থেকে শুরু হয়। তা টাইফয়েড জ্বরের মেন মানে ডেঞ্জারাস শুরু হচ্ছে কি, জ্বরটা সেরে যাওয়ার পর, মানে অ্যাটলিস্ট 5 দিন বা 6 দিন পর। তাহলে 5 দিন 6 দিন আমি প্লেটলেট নিয়ে মাথা না ঘামালেও আমার চলবে। হ্যাঁ, এটুকু ভালো করে জানতে হবে জ্বরটা কদিন থেকে। এখন পেশেন্ট আমরা 8 দিন থেকে জ্বর, 9 দিন বা জ্বরটা আমার সবে সারলো, এই 6 দিন হলো, 7 দিন হবে জ্বরটা সবে সারলো, তখন কিন্তু ডেঙ্গুর ভয়টা, প্লেটলেট কাউন্ট কমে যাচ্ছে না, এটা দেখতে হবে। তাহলে প্লেটলেট কাউন্ট আমরা কোথায় পাই? ব্লাডের টোটাল সিবিসিতে, ঠিক আছে। তাহলে কোনো একটা পেশেন্ট যদি আমাকে যদি অ্যাটলিস্ট এরকম বলে যে আমার 7 দিনের জ্বরটা বেশি হয়ে যাচ্ছে বা 7 দিন জ্বর সারলো, তখন কিন্তু একটা আমাকে মাথায় রাখতে হবে প্লেটলেট কাউন্ট কমে যাচ্ছে কিনা। তখন তাহলে একটা আমার সিবিসি টেস্ট করার প্রয়োজনীয়তা আছে। আর পেশেন্ট প্রথম জ্বর 1-2 দিন এসছে,
সেখানে সিবিসি না করলেও চলে। যদি আমি দেখে নিলাম যে প্যালর দেখে নিলাম চোখে যে ব্লাড কম আছে কিনা, সেটা দেখতে হয়, ক্লিনিকের প্রত্যেকটা পেশেন্টকে দেখতে হয়। যদি আপনি দেখে সেরকম কিছু নেই, তাহলে ওখানে সিবিসি টেস্টটা করাবো না, আমি ওয়েট করতে পারি। পেশেন্টকে আমি বলবো আপনি ওষুধ খান। এবার দেখুন এটারও বেশ খরচা সাপেক্ষ, এগুলো এগুলো বেশ খরচা সাপেক্ষ। এবার দেখুন ওষুধ বড় বড় নাম, বড় বড় টেস্ট, খরচা অনেক বেশি, আর ট্রিটমেন্ট হচ্ছে কিন্তু খুব সিম্পল। ট্রিটমেন্টটা খুব সিম্পল, এখানেই মাথা খাটাতে। আমার একজন সিনিয়র দাদা ছিল, আমার থেকে বেশ সিনিয়র, সে এক কার্ডিওলজিস্ট। তো তার সঙ্গে বসে একদিন গল্প করছে, আমি তখন জুনিয়র। দেখলাম সে তার ওষুধ সব কিছু অনেক মানে বেশ খুব ভালো, খুব পরিষ্কার ধারণা, খুব মানে গড় গড় করে বলে যেটা হলে সেটা। তার তোমার তো বিশাল প্র্যাকটিস। তো বলছে না আমার প্র্যাকটিস আমি করি না। কেন প্র্যাকটিস করো না? বলছে দেখ আমি জানি সব একটা পেশেন্ট আমার ধরো জ্বর নিয়ে আসলো, তাই বুঝবো কি করে যে কোনটা তার জ্বর হয়তো, অতগুলো টেস্ট করাতে ওই জন্য ভয় আমি প্র্যাকটিস করি। তবে নলেজ আছে, কিন্তু পেশেন্ট দেখার ক্ষেত্রে তো নলেজটা অ্যাপ্লাই করতে হবে। তবে শর্টে কী করে ডায়াগনোসিস করবো, পেশেন্ট ট্রিটমেন্ট দেবো। কারণ দেবো থিওরি অনেক কঠিন, অনেক জটিল সব, কিন্তু ট্রিটমেন্টটা কিন্তু খুব ইজি। এখানে বুঝতে গেছে। এবার আমি কি করি ব্যক্তিগতভাবে, যখন কোনো পেশেন্ট জ্বর এসে পড়বে মানে অ্যাটলিস্ট 7 দিনের আগে, ঠিক আছে, এবার বাকি তার প্যারামিটার, ব্লাড প্রেশার দেখে নিলাম, সব হিস্ট্রি নিয়ে নিলাম, কোনো কমপ্লিকেশন আছে কিনা সব কিছু ভালো করে জেনে নিলাম। তখন আমার মেনলি বা আমি দেখলাম আর কোনো সমস্যা আমি পাচ্ছি না, আমি দুটো টেস্ট করাই মাত্র। একটা ম্যালেরিয়া টেস্ট করি, ঠিক আছে, আর একটা চেস্ট এক্সরে করি। আমার বেসিক ইনভেস্টিগেশন হচ্ছে দুটো, অনলি টু। আমি নিজের কথা বলছি, কারণ 7 দিনের মধ্যে এসে এখন প্লেটলেট কাউন্ট কমার ভয় নেই তার, তাহলে সিবিসি আমি ওয়েট করতে পারি 2 দিন 4 দিন 5 দিন ওয়েট করতে পারি, ঠিক আছে। টাইফয়েড তো 7 দিন লাগবে, এটা আমি ওয়েট করতে পারি। ডেঙ্গির তো কোনো ট্রিটমেন্ট নেই, কনজারভেটিভ প্যারাসিটামল দাও, জল খাবে, খাবার খাবে, আর কোনো কমপ্লিকেশন হচ্ছে কিনা সেটা দেখতে হবে। পেশেন্টকে বলে দিতে হবে কোন হসপিটাল আপনি আবার আসবেন। আমার প্রত্যেক পেশেন্টকে বলা থাকে এনি টাইম এনি মোমেন্ট কোনো প্রবলেম ফেস করবে চলে আসবেন, বা রাত্রে কোনো সমস্যা হলে হাসপাতাল চলে যাবে, পেশেন্টকে বলা থাকে, ঠিক আছে। এবার এগুলো বাদ দিলাম, এগুলো তো খুব পাই না আমরা, খুব রেয়ারলি পাই, বাদ দিলাম। তাহলে আমি যখন একেবারে মানে পেশেন্ট দেখে আমি এভিডেন্ট হয়ে গেলাম, আমি কনফিডেন্ট হয়ে গেলাম যে পেশেন্ট আমি আর খারাপ কিছু পাচ্ছি না, আমি ব্যক্তিগত দুটো টেস্ট দিই। তার কারণটা হচ্ছে ম্যালেরিয়া যে কোনো সময় পজিটিভ আসবে, আর এক্সরে করলে নিউমোনিয়া থাকলে সঙ্গে সঙ্গে ধরা পড়বে। তাহলে আমার যদি এই দুটো মোটামুটি নেগেটিভ এসে যায়, তাহলে কি হতে পারে ভাইরাল জ্বর। তাহলে আমার যখন আমি স্পটে মানে ধরুন এই টেস্টটা করতে মানে হার্ডলি আধা ঘন্টা লাগে, আর এক্সরের জন্য আমি রিপোর্টের ওয়েট করিনি, মানে পেশেন্ট রিপোর্ট লাগে না। এক্সট্রা তো সিম্পলি দেখে আমি বলে দেয়, যদি আমি ডিফিকাল্টি ফিলও করি যে এই এক্সট্রা দেখতে আমার খুব একটা অসুবিধা হচ্ছে। এখনকার দিনে সব আমার অনেক বন্ধু আছে রেডিওলজিস্ট, প্লেটটা পাঠিয়ে দিলাম, সে 2 মিনিটে দেখে বলে দিল কী আছে। তো এক্সরে রিপোর্ট পাওয়ার জন্য পেশেন্ট সকালে করলো বিকালে রিপোর্ট আসবে, তাকে ওয়েট করার কোনো দরকারই নেই। সব ল্যাব জানে যে ডক্টর শামীম রিপোর্ট লাগে না, ও পেশেন্টকে দিয়ে দেয়, আপনি চলে যান ওখানে, ও রিপোর্ট লাগবে না, ও দেখে বলে দেবে। আর ম্যালেরিয়া টেস্ট করতে হার্ডলি কতক্ষণ লাগে, 5-7 মিনিট লাগে। তাহলে আমি উইদিন 30 মিনিটস এই রিপোর্টটা কিন্তু পেয়ে গেলাম। যদি ম্যালেরিয়া পজিটিভ পেয়ে গেলাম, ম্যালেরিয়া ট্রিটমেন্ট দিতে হবে। যদি নিউমোনিয়া পেয়ে যায়, নিউমোনিয়া ট্রিটমেন্ট দিতে হবে। তাহলে আমি দেখে নিলাম এই দুটো নেই, ঠিক আছে। হতে পারে ভাইরাল জ্বর, ঠিক আছে, হতে পারে আমার টাইফয়েড জ্বর, ঠিক আছে। আর ডেঙ্গু যেটা বললাম, ডেঙ্গুর তো কোনো নির্দিষ্ট স্পেসিফিক অ্যান্টিবায়োটিক নেই, লাগে না। আর এগুলো পরে আসে, এগুলো পরে বলবো, এটা আমি ছেড়ে দিলাম। মানে স্ক্রাব টাইফাস, যেমন ধরুন আমি একটা কথা বলি, যে আমরা অ্যাজিথ্রোমাইসিন ব্যবহার করি টাইফয়েড জ্বরের ক্ষেত্রে, অ্যাজিথ্রোমাইসিন ব্যবহার করি, ঠিক আছে। এই অ্যাজিথ্রোমাইসিন কিন্তু স্ক্রাব টাইফাসেও কাজ করবে। তার মানে যদি পেশেন্ট স্ক্রাব টাইফাস হয়েও থাকে, তাহলে আমি যদি অ্যাজিথ্রোমাইসিন দিয়ে দিই, আমি যদি ক্লিনিক্যালি সাসপেক্ট করে যাই স্ক্রাব টাইফাস হতে পারে, আমি রিপোর্ট পাঠালাম, 5 দিন 7 দিন টাইম লাগবে। যদি আমি অ্যাজিথ্রোমাইসিনও দিই, তাহলে আমার স্ক্রাব টাইফাস কভার হয়ে গেল, আমার টাইফয়েডটাও কভার হয়ে গেল, আর ভাইরাল জ্বরে তো কোনো অ্যান্টিবায়োটিক লাগে না, ঠিক আছে। তাহলে একটা পেশেন্ট আমার কাছে আসলো, 5 দিন 6 দিন জ্বর হয়ে যাচ্ছে, ঠিক আছে, তাহলে আমি ভাইরালটা মানে ভাইরাল ফিভার ভাবলেও আমি এটা ভাবতে পারি যে কোনো সেকেন্ডারি ইনফেকশন হতে পারে। তাহলে তখন অ্যান্টিবায়োটিক দেওয়াটা জাস্টিফাইড বা লজিক্যাল, যে 5 দিন 6 দিন জ্বরটা হয়ে গেছে বা 4 দিন হয়ে গেছে, 3 দিনের বেশিও জ্বরটা সারছে না, ভাইরাল হলে আমি অ্যান্টিবায়োটিক লজিক্যালি দিতে পারি, এটা কেউ নালিফাই করতে পারবে না, ঠিক আছে। হ্যাঁ, এবার দেখা গেলো ভাইরাল জ্বর আমি প্রথম দিন অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছি, সেটা একটা মানে লজিক্যাল বা ভাবার বিষয় আছে, ঠিক আছে। তাহলে দেখুন আমার সিম্পল একটা ট্রিটমেন্টে আমার কিন্তু যদি এই দুটো আমার তাহলে বাদ চলে যায়, এই দুটো হয়নি, তাহলে আমার ভাইরাল জ্বর তো থাকলোই, ঠিক আছে, ইভেন টাইফয়েড প্লাস স্ক্রাব টাইফাস,
এই দুটো কিন্তু কভার হয়ে গেল, মানে কোনো রিপোর্ট ছাড়া ইনডিরেক্টলি। আর লেপ্টোস্পাইরোসিসের ট্রিটমেন্টটা পরে ওটা আলাদা করে বলবো, ওটাও মানে সিম্পল ট্রিটমেন্ট, ঠিক আছে। তাহলে এবার দেখা হলো কারো ম্যালেরিয়া পেয়ে গেলাম, তা আমার আনন্দ, ম্যালেরিয়া পেয়ে গেছে, ম্যালেরিয়া ট্রিটমেন্ট করবো, সেটা আগের দিন বললাম, ঠিক আছে। কারো বুকে নিউমোনিয়া পেয়ে গেলাম, নিউমোনিয়া ট্রিটমেন্ট শুরু করবো, ওটা একদিন বলে দেবো, আলাদা করে ট্রিটমেন্ট করবো, ঠিক আছে। তাহলে এইভাবে মানে করতে হবে। আমি পেশেন্টকে দুটো রিপোর্ট দিই, বাট পেশেন্ট এখন তবুও ঝামেলাটা কম হয়। বেশিরভাগ পেশেন্টই না মাঝে মাঝে বাইরে, ডাক্তার এক্স রে কেন করতে দিল, আমার তো বুকে ব্যথা নেই, বুকে কিছু হয়নি, এখন এটা কম বলে। আমি বারবার লোকে বলে বলে লোকে বুঝেছে, তবুও হয়তো একটা দুটো করতে দিলাম, তো সে শুধু ম্যালেরিয়া টাইফয়েড, সে নিজের মনে টাইফয়েডটা করে নিয়ে চলে এসেছে। ঠিক আছে, তাকে দেখুন আপনি টাইফয়েড করেছেন, আমি আপনাকে খারাপ বলছি না বা খারাপ কিছু বলছি না, কিন্তু আমি যে দুটো বলছি সে দুটো অন্তত করবেন, তাহলে আমার জাজমেন্টটা থাক। আপনি আপনার মধ্যে 1000টা টেস্ট করতে পারেন, সেটা আপনার ব্যাপার, আপনার পয়সা আছে, আপনি পয়সা খরচা করবেন, আপনি আরও 10টা টেস্ট করবেন, সেটা আমার কিছু নেই। কিন্তু আমি যে একটা জিনিস ভেবে যখন আপনাকে দিয়েছি, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এই জায়গাটাতে, ঠিক আছে, কারণ নিউমোনিয়া প্রচুর লোকের মানে এরকম হয়। মানে এই কিছুদিন আগে একটা পেশেন্ট, বয়স্ক পেশেন্ট, প্রায় 70 ইয়ার্স হয়ে গেছে, সে কোনো একটা শ্বাসকষ্টের জন্য দেখিয়ে গেছিলো, মাঝখানে 2 দিন পরে জ্বর এসেছে, বাড়ির লোক আমার কাছে এসে দেখো জ্বর এসেছে, ঠিক আছে, জ্বর ওষুধ দিয়ে দিলাম খাওয়ান, না হলে আপনি এটা ম্যালেরিয়া টেস্ট এক্সরেটা করে নিয়ে আসবেন। বয়স্ক পেশেন্ট, টিবি হতেই পারে, সিওপিডি পেশেন্ট। আরও 3 দিনের পর সে আবার এই ব্লাড রিপোর্ট করে নিয়ে এসে টাইফয়েড টেস্ট করে নিয়ে চলে এসেছে, ঠিক আছে। ডাক্তার জ্বরটা সারছে না, 5 দিন তো হয়ে গেল, আমি টাইফয়েড টেস্টটা আর এই আপনি ম্যালেরিয়াটার মধ্যে এক্সরেটা করেন না, ওটা করিনি, ওটা আপনি করুন। করেছে, একদম ফ্র্যাঙ্ক টিবি। স্পুটাম টেস্ট করা হলো, তার মানে টিবি ব্যাচেলাই পজিটিভ আছে, এখন এটি দিয়ে চলছে। আমি বাড়ির লোককে বললাম, দেখুন মানে এটাই হচ্ছে চিকিৎসা বিজ্ঞান, যে আপনি আপনার মতো করে কি ভাবছেন সেটা বড় হবে। একটা বয়স্ক মানুষ, তার সিওপিডি আছে, তার বুকে একটা ইনফেকশন, টিবি, একটা টিবি থেকে বুকে জল জমে গেল, হতেই পারে, খুব কমন, ওইটা একবারে নালিফাই করা যাবে না। ইয়াং অনেক পেশেন্টের, এই কালকে একটা পেশেন্ট এখানেও ব্যথা বলছে বলে মাঝে মাঝে শ্বাসকষ্ট হচ্ছে, ওষুধ খাচ্ছে, কমছে না, এক্স রে করে দেখলাম হালকা জল হয়ে বসে আছে। এরকম বহু পেশেন্ট পাই। একটা পেশেন্টের সঙ্গে রীতিমতো আমার ঝগড়া হয়ে গিয়েছিল, সে এক্স রে করবে না, আমাকে 7 দিন থেকে খুব জ্বালাচ্ছে, আমি এক্স রে করবো না, আপনার জ্বরটা ছাড়ছে না, আপনি আমার জ্বরটা সারাতে পারছেন না, আপনি এক্স রেটা করুন। সে করে নিয়ে আসলো, দেখলাম তার একদম মানে টিবি থাকলে কিন্তু নির্দিষ্ট ওটা আমি বলে দেবো একদিন। আমার মনে হয় আমি বলতে মানে আপনার টিবি আছে, আপনি কফ পরীক্ষাটা করেন। 2 দিন পরে সে আবার আমার উপরে বিরক্ত, যে আমার তো জ্বর সারছে না, আমি টিবি টেস্ট না করিনি, কেন করেননি? আপনি করেন, না হলে আমি আর দেখবো না আপনাকে। টিবি টেস্ট করে নিয়ে এসে পজিটিভ এসছে, সেদিন বকেছিলাম যে আপনি ডাক্তারি করবেন না, আমি করবো, তাহলে আপনি আমার কাছে আসবেন না, আপনি অন্য কোথাও গিয়ে ট্রিটমেন্ট করেন। তারপর টিবির ওষুধকে, তারপর তার জ্বর সেরেছে। এখন ওইভাবে লোকের সঙ্গে আমাদের মানে কথা, মানে পেশেন্টকে বলতে, আপনি যদি নিজেই ভাববেন, নিজে সব, তাহলে আমার কাছে এসছেন কেন? নিজে ট্রিটমেন্ট করুন। আমি তো একটা লজিক্যালি ভাবছি, আপনাকে ভালো করার কথা ভাবছি, আর আপনার মনে হচ্ছে আমি বুকে ব্যথা না, বুকের ছবি কেন করতে দিয়ে দিলাম, আমি কি দেখতেছি তো আমি জানি তো আমি কি দেখতে চাইছি। যাক, এটা একটা ব্যাপার। তাহলে এইভাবে শর্ট আউট করতে হবে ট্রিটমেন্ট করার সময়। আমি যখন প্রথম প্র্যাকটিস করতাম, মানে তখন তো অতটা মানে হয় না, একদম প্রথম দিকের কথা বলছি, তো বেশি টেস্ট করে ফেলতাম, তো আমার খারাপ না, দেখা রিপোর্ট করলে দেখা গেলো 1600-1700 টাকা টেস্টেই খরচা হয়ে গেল। তারপরে দেখা গেলো সিম্পল যে অ্যাজিথ্রোমাইসিন প্যারাসিটামল খেয়ে সেরে গেল, আমার খারাপ লাগবে যে এতগুলো টাকা খরচা হয়ে গেল, তো ট্রিটমেন্টে কিছুই খরচা নেই। তখন আমি শর্ট করতে শুরু করলাম, যে কী করে শর্ট করা যায়। এবার যখন কোনো পেশেন্ট অ্যাটলিস্ট 7 দিনের বেশি হয়ে যায়, বা 8 দিন 9 দিন হয়ে গেছে, তখন কিন্তু আমি সিবিসি টেস্টটা করিয়ে দিই। কারণ হতে পারে প্লেটলেট কাউন্টটা কমে যেতে পারে, কিছু হতে পারে, হ্যাঁ, এই সমস্যাগুলো থাকে। বা অনেক সময় কী হয়, যে অনেক দিন জ্বর থাকে, পেশেন্ট খায় না, গ্রামের দিকে তো জ্বরটা অনেক সময় কী হয়, যে ডিহাইড্রেশন হয়, কি অ্যাকিউট কিডনি শাট ডাউন হয়ে যায়, তখন ক্রিয়াটিনিনটাও করে দেখে নিই। মানে ধরুন কোনো একটা পেশেন্ট আমার কাছে এসে 7 দিন 8 দিন হয়ে গেছে, প্রচুর জ্বর, ঠিকঠাক খায়নি, বমি করেছে, হয়তো পাতলা পায়খানা হচ্ছে, তখন আমি এটা সিবিসি অবশ্যই করবো। আর দেখবো প্লেটলেট কাউন্ট কমে গেছে কিনা, ব্লাড কমে গেছে কিনা, বা অন্য কোনো মানে ভাইরাল ইনফেকশন কিছু মানে প্যাটার্ন দেখে বোঝা যায়। এক্স রে তো অবশ্যই করবো, এক্স রে তো আমার মোটামুটি জ্বর হলে থাকে, এটা আমি নিজের কথা বলছি। একটা ম্যালেরিয়া করে দেখবোই, আর তার সাথে আমি ক্রিয়াটিনিন করে নিই। কারণ হতে পারে এই যে পেশেন্ট খাওয়া দাওয়া করে নিয়ে বমি করছে, ডিহাইড্রেশন হবে, যে অ্যাকিউট কিডনি ইনজুরি হয়ে যেতে পারে, তাহলে সেটা দেখে আমি বুঝে যাবো। তাহলে একটা পেশেন্ট যখন বেশি দিন জ্বর হয়ে গেছে, 8 দিন 9 দিন 7 দিন হয়ে যাচ্ছে, তখন আমি এইভাবে তো আমি এগুলো পেশেন্টগুলো শর্ট আউট করি। এই দুটো তো থাকি, এই দুটো লাগে, এইভাবে করতে হবে। আরও যদি খারাপ কিছু দেখা গেলো, হয়তো চোখ হলুদ হয়ে গেছে, জন্ডিস হতে পারে, তখন এলএফটিটাও করে দেখতে হবে, সেটা ডিপেন্ড করে। কোনো একটা পেশেন্টকে দেখে মনে খারাপ, তার হয়তো 10টা টেস্ট লাগতে পারে, সেটা আলাদা জিনিস। একটা পেশেন্টের 10টা টেস্ট লাগছে, সেটা জাস্টিফাইড,
ক্লিনিক্যালে আমি ভাবছি যে হ্যাঁ এগুলো হয়েছে, বেশি টেস্ট লাগতেই পারে সেটা, কিন্তু মানে পেশেন্ট আসলো আর আমি সঙ্গে সঙ্গে অনেক টেস্ট লিখে দিলাম, সেটা জাস্টিফাই না। আমাকে তো ক্লিনিক্যাল ব্যাপারটাও করতে হবে। এবার আমি সিম্পলি চলে আসি ট্রিটমেন্টে। তাহলে কোনো পেশেন্টের টাইফয়েড টেস্ট না করেও টাইফয়েডের ট্রিটমেন্ট করা যায় কীভাবে? ওই যে বললাম, আমি অ্যাটলিস্ট দেখে নিলাম যে ম্যালেরিয়া ডেঙ্গু নেই, ঠিক আছে, বা সিবিসিগুলো দেখে নিলাম সেরকম আমি কিছু পাচ্ছি না, বা আদার্স কিছু পাচ্ছি না, টাইফয়েড একটা হতে পারে, ঠিক আছে, তো টাইফয়েড ট্রিটমেন্ট দিতেই পারি। এটা একটা। সেকেন্ড হচ্ছে যে টাইফয়েড হয়ে গেলে ইনজেকশন দিতে হবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। এবার দেখা হলো পেশেন্ট খুব খারাপ, পেশেন্ট বমি করছে, খেতে পারছে না, ওষুধ খেতে গেলে বমি করে দিচ্ছে, তখন ইনজেকশন দিতেই হবে। তাহলে ভিন্ন ভর্তি করাতে হবে, পেশেন্ট খুব খারাপ হয়ে গেছে, পেশেন্টকে ভর্তি করাতে আইভি ফ্লুইড দিতে হবে, তাকে ইনজেকশন দিতে হবে, অ্যান্টিবায়োটিক ইনজেকশন চলতে হবে। তাহলে পেটে তাড়াতাড়ি হয়। যে পেশেন্ট দিব্যি মানে ঘুরে বেড়াচ্ছে, তার জ্বর আসছে, কোনো বমি নেই, কিছু নেই, কোনো অসুবিধা, তাকে মানে নির্দ্বিধায় ট্যাবলেট দিতে পারি। মানে আমার টাইফয়েড জ্বরের ক্ষেত্রে ইনজেকশন দেওয়ার রেট খুবই খুবই কম, মানে খুবই কম একেবারে। এবার ট্রিটমেন্টটাই আসে। জ্বর তো সবারই সার, এরকম তো না জ্বর সার না, দু একটা পেশেন্ট কিছু থাকে, কিছু কিছু পেশেন্ট বিরক্ত হয়, বা কেউ যদি না ভাবে বা দুদিনে জ্বর সার অন্য ডাক্তার দেখে নেয়, সেটা হতেই পারে, সেটা অন্য ডাক্তার যেতেই পারে, সেটা তার স্বাধীনতা রয়েছে, সেটা তো কিছু করা যাবে। দেখুন ট্রিটমেন্টটা অনেকগুলো আছে, দুটোই খালি মনে রাখবে। একটা আমরা অ্যাজিথ্রোমাইসিন ব্যবহার করি, ট্যাবলেট ফর্মে পাওয়া যায় অ্যাজিথ্রোমাইসিন ট্যাবলেট। আর যেটার ওই ডোজ হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে আমরা কি করি 10 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট। বা যদি আমি টাইফয়েড সাসপেক্ট করি ডোজটা আমি আরও বাড়াতে পারি, অ্যাটলিস্ট 15 মিলিগ্রাম অব্দিও দিতে পারি, ঠিক আছে। আর স্ট্যান্ডার্ড ডোজ 10 মিলিগ্রাম পার কেজি বাচ্চাদের ক্ষেত্রে বলছি, ঠিক আছে। যদি আমি সাসপেক্ট করি যে হ্যাঁ ওর টাইফয়েড হয়েছে বা হতে পারে, ম্যাক্সিমাম 15 মিলিগ্রাম অব্দি আমি যেতে পারি পার ডে, ঠিক আছে। আর বড়দের ক্ষেত্রে মানে স্ট্যান্ডার্ড ডোজ লেখা, যেটা বইয়ে লেখা আছে হ্যারিসনে, 1 গ্রাম পার ডে, মানে সারাদিন আমি 1 গ্রাম দেবো। তার মানে কি, এবার কি হয় যে 1 গ্রাম ট্যাবলেট একসঙ্গে দিলে পেশেন্টটা অনেক সময় টলারেট করতে অসুবিধা হয়, একসঙ্গে ট্যাবলেটটা বড় হয়তো, সেই জন্য 500 মিলিগ্রাম দিনে 2বার করে দেওয়া হবে, দিনে 2বার 500 মিলিগ্রাম দিনে 2বার। আর অ্যাজিথ্রোমাইসিন খাওয়ার আগে দিতে হবে, মানে খালি পেটে একটু। তার কারণ হচ্ছে যে খালি পেটে দিলে ড্রাগের অ্যাবজর্পশনটা ভালো হয়, ব্লাডে বেশি পড়ে যায়। আর খাওয়ারের কাছাকাছি বা খাওয়ারের সাথে খেলে অ্যাবজর্পশন সময় ড্রাগটা ব্লাডে কম যায়, কম গেলে কম কাজ করবে, মানে এফিকেসিটা কমে যাবে। সেই জন্য অ্যাজিথ্রোমাইসিনটা খালি পেটে দেওয়া হয়, সকালে খালি পেটে দিয়ে দিন, হয়তো যদি বিকেলেও খাই তো খাবার 2-3 ঘন্টা পর খাবে, বা ট্যাবলেটটা খাওয়ার 1 ঘন্টা পর আর কিছু খাবে না, ওইটাই খালি পেট বলে। একমাত্র খালি পেটে আমরা সকালেই বুঝি, তারপর থেকে তো খালি হয় না, ডিউরেশনটা বাড়াতে হবে। যে খাবার আমি 1 ঘন্টা আগে দিলাম, বা তারপরে আমি 1 ঘন্টা আর খাবো না, তাহলে আমি খালি পেট মোটামুটি হয়ে গেল, ওইভাবে দিতে হবে করে, ঠিক আছে। এবার কি হয়, যেসব পেশেন্টের আমার ক্লিনিক্যাল সাসপিশন থাকে, তো 7 দিন বা 8 দিন জ্বর হয়ে গেছে, আমি অন্য কিছু আর পাচ্ছি না, ঠিক আছে, টাইফয়েড হতে পারে, আমি কিন্তু অ্যাজিথ্রোমাইসিন বিডি দিয়ে দিই, 99% জ্বর সেরে যায়, ভুল কিছু নেই, আমি খারাপ কিছু করছি না। এবার কোনো কোনো পেশেন্ট ডাক্তার বলবে 500 পর দিন 2বার দিয়ে দিলে অনেক হাই ডোজ হয় না, হাই ডোজ কিচ্ছু হয়নি, এটা স্ট্যান্ডার্ড ডোজ। মানে প্রথমেই লোকে কী ভাবে যে অ্যাজিথ্রোমাইসিন 500 পর হাই ডোজ। দেখুন ওষুধের হাই ডোজ বলে কিছু হয় না, কোনো ওষুধের মাইক্রোগ্রাম হয়, মানে যেমন যে আমরা এলট্রক্সিন খাই, মানে এই থাইরয়েডের ট্রিটমেন্টে যে হাইপোথাইরয়েডে যেটা থাইরক্সিন দিই, সেটা মাইক্রোগ্রামে হয়, সেটা মাইক্রোগ্রাম। এই ঘুমের যে ট্যাবলেটগুলো অ্যালফা, যেগুলো 0.25 মিলিগ্রাম, 0.5 মিলিগ্রাম। আবার কোন ওষুধের ডোজ 500 মিলিগ্রাম, ওটা 0.25 আর এটা 500, মানে ওটা কম এটা বেশি এরকম নয় কিন্তু, মানে ওই ওষুধের ক্ষেত্রে ওটা স্ট্যান্ডার্ড ডোজ। মানে অ্যাজিথ্রোমাইসিন 500 মানে এর হাই ডোজ বলা হয় না। যেমন ধরুন পেনিসিলিন ইনজেকশন দেয় 1.2 মিলিয়ন, মানে 12 লাখ, সেটা কিন্তু হাই ডোজ না, ওর ক্ষেত্রে ওটাই স্ট্যান্ডার্ড ডোজ। তাহলে প্রত্যেকটা ওষুধের নির্দিষ্ট ডোজ আছে। মানে অনেকেই ডাক্তারবাবু, আমি ডাক্তারের কাছে গেছিলাম, আমাকে হাই পাওয়ার অ্যান্টিবায়োটিক দিয়েছে, কী ওষুধ দিয়েছে যে অ্যাজিথ্রোমাইসিন 500 দিয়েছে, হাই পাওয়ার কোথায় হবে, ওটা তো নর্মালি ঠিকই তো দিয়েছে আপনি, আপনি হাই পাওয়ার বললে তো হবে না, 500 মানে হাই পাওয়ার না, 500 মানে হাই পাওয়ার, ওটা ওর স্ট্যান্ডার্ড ডোজ, ওটাই খেতে হবে। আপনি 1 গ্রাম অব্দি দিতে পারেন অ্যাডাল্ট পার্সনকে আপনি, ঠিক আছে। এটা হলো, এটা আমরা দিতেই পারি। আরেকটা হয় যেটা ইনজেকশনের ক্ষেত্রে যেটা ব্যবহার করি, সেপ্ট্রাইকজোন, এটা 1 গ্রাম হয়, এটাও দিনে এটা আইভি মানে ইনজেকশন দিই আমরা,
দিনে 2বার করে দিই, ঠিক আছে। তো কতদিন দেবো? বইয়ে লেখা আছে 7 থেকে 14 দিন, ঠিক আছে। তো মিনিমাম 7 দিন আমরা দিতেই পারি। এবার এই যে সেফট্রাকজোন, এটা তো ইনজেকশন, এটা ওরাল আছে একটা, ওটা সেফিক্সিম বলা হয়। মানে বলছি আমি জিনিসটা, সেফিক্সিম মানে সেফিক্সিম আর সেফট্রাকজোন একই গ্রুপের ড্রাগ। এগুলোকে বলা হয়, মনে রাখতে হবে না, আমি বোঝার জন্য খালি বলছি। এগুলো সেফালোস্পোরিন গ্রুপের ড্রাগ, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড, থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশনও বেরিয়ে গেছে, ঠিক আছে। মোবাইল যেমন টেকনোলজি উন্নত হয়, তো এই সেফিক্সিম আর সেফট্রাকজোন একই গ্রুপের ড্রাগ, মানে থার্ড জেনারেশন সেফালোস্পোরিন। আর প্রত্যেকটা গ্রুপের একটা ওরাল ড্রাগ আছে, একটা ইনজেকশন আছে। মানে দুটোই মানে মানে থার্ড জেনারেশন সেফালোস্পোরিন, দুটোরই কভারেজ সেম, কিন্তু এটা মুখে দেওয়া যায়, এটা ইনজেকশন হয় না, আর এটা ইনজেকশন ট্যাবলেট হয় না। ওই জন্য সেফালোস্পোরিন গ্রুপের যে সমস্ত ফার্স্ট, সেকেন্ড, থার্ড জেনারেশন আছে, ঠিক আছে, ওরাল ইনজেক্টেবল দুটো, ঠিক আছে। তাহলে দুটোর সেম, এটা হলো ওরালে দিয়ে আমরা ট্যাবলেট হিসেবে দিই। আর এটা সেফিক্সিম ওই 200, মানে অ্যাডাল্টদের ক্ষেত্রে বলছি আমি, 400 মিলিগ্রাম ট্যাবলেট পাওয়া যায়। আমি 200 বা 400 দিনে 2বার করে দিতে পারি। যদি কারো বডি ওয়েটটা একটু বেশি হয়, বা আমি সত্যি মানে শিওর হয়ে যায় টাইফয়েড হয়েছে, বা আমি টেস্ট করে দেখলাম সত্যি টাইফয়েড, তাহলে 400 মিলিগ্রাম ভিডিও দিতে পারি। এটা হাই ডোজ না, কিন্তু 200 মিলিগ্রাম ভিডিও দিতে পারি। অ্যাজিথ্রোমাইসিন দিনে দিন হলো, ঠিক আছে। তো এমন হলো যে আমি দেখলাম হ্যাঁ সত্যি মানে টাইফয়েড হয়েছে, এবার তাহলে আমি অ্যাজিথ্রোমাইসিন বা সেফিক্সিম দুটোই কিন্তু একসঙ্গে দিতে পারি, এখন দেওয়া যায়, জ্বর সেরে যায় কিন্তু। আর যদি মনে হয় পেশেন্টের হয়তো জ্বর সারছে না, ঠিক আছে, বা পেশেন্ট খারাপ হয়, তাহলে ইনজেকশন আমরা দিয়ে দিই। ইভেন না, মানে সেফট্রাকজোন অ্যাজিথ্রোমাইসিন একসঙ্গে, মানে সেফট্রাকজোন 1 গ্রাম দিয়ে চলছে, আর তার সাথে অ্যাজিথ্রোমাইসিন দিয়েছে। মানে যদি আমাদের টাইফয়েড সত্যি হয়েছে এবং জ্বর সারছে না, টাইফয়েডই হয়েছে, তাহলে দুটো একসঙ্গে দেওয়া যাবে। মানে সেফটাই, কিন্তু আমার আমার এক্সপিরিয়েন্স, মানে আমি যেগুলো প্র্যাকটিস করি, 99% জ্বর কিন্তু মানে টাইফয়েড কথা এটাতেই সেরে যায়, মানে অ্যাজিথ্রোমাইসিন 500 মিলিতেই সেরে যায়। নট নেচারালি মানে টাইফয়েড পজিটিভ এসছে মানে ইনজেকশন দিতেই হবে, ঠিক আছে। তো 7 দিন মিনিমাম আমরা দেবো। হ্যাঁ, না, ইনজেকশনটা ডাই দিই আমরা, ট্যাবলেট ডাই দিই, 7 দিন মিনিমামটা দেবো, ঠিক আছে। তাহলে ট্রিটমেন্ট বলতে গেলে এইটুকু, শুধু মাথা খাটিয়ে বুঝতে হবে যে কোনটা আমি অ্যাপ্লাই করবো। এটা একদিন দুদিনে হবে না, এটা আমারও একদিন দুদিনে হয়নি, অনেক সময় লেগেছে, ঠিক আছে। এই তো মোটামুটি বলেই দিলাম। আচ্ছা, টাইম কত হলো? 3:30 হবে, ঠিক আছে, ঠিক আছে। তার টপিকে ঢুকবো না। আরো কোনো কোশ্চেন এখান থেকে জানার যা পড়ার? না না, বাহক মানে কি, সে বাহক তো জ্বর হয়নি, তার জ্বর সেরে গেছে, বলবাটা না। তার যদি আবার নতুন করে ইনফেকশন হয়, হতে কেন হবে না, হতেই পারে। হ্যাঁ, এটাও হতে পারে, যেটা ওখান থেকে নামছে সেটা আবার তারও ইনফেকশন করতে পারে, যদি ডোজটা খুব বেশি হয়, ঠিক আছে। আর কিছু জানার? হ্যাঁ, অ্যাজিথ্রোমাইসিনটা খালি পেটে, মানে খালি পেট মানে একদম সকালবেলা খালি পেট না, কারণ সকালে তো খেয়ে নিয়েছি, হ্যাঁ, খাওয়ার 2-3 ঘন্টা হয়ে গেল, দিয়ে দিলাম, আর তাহলে 1 ঘন্টা পর খেয়ে নেবেন আবার, তাহলে খালি পেটটা হয়ে গেল। খালি পেট মানে ডায়ট না, খালি পেট মানে একদম সকালে সেরকম না, ঠিক আছে। না, সেরকম কোনো ব্যাপার না, নাও হতে পারে, সবাই তো হবে তার কোনো মানে নেই। আর কিছু জানার? এরপর তাহলে বাকি জলগুলো বলে দেবো। ম্যাক্সিমাম পেশেন্ট ওইরকম করে, মানে তারা হয়তো ম্যালেরিয়া বা আরো কিছু দিয়েছে, দেখা গেলো সে সবই করলো, চেস্ট এক্সারসাইজ করবে না, আমার বুকে তো কিছু হয়নি। আর ম্যাক্সিমাম গন্ডগোলটা ওখানেই ঢুকে যায়, ম্যাক্সিমাম, মানে সবার পাওয়া যায় না, ম্যাক্সিমাম পেশেন্ট সে বুকে জল হয়ে গেছে, নিউমোনিয়া হয়ে গেছে। একটা পেশেন্ট আমার কাছে এসে বলছে আমার খুব বুকে বাঁ দিকে ব্যথা, আমি হার্ট অ্যাটাকের ওষুধ খাচ্ছি। এটা কি হয়? এটা দেখলাম চেষ্টা করতে, কারোর তো নিউমোনিয়া হয় বুকে না, চেস্টের সাউন্ডগুলো শুনে বোঝা যায়, নির্দিষ্ট সাইন আছে ওগুলো, একদম ওয়ান স্টেজ তো বসালেই শব্দটা শুনে বলে দেওয়া যায় নিউমোনিয়া হয়েছে। আমার সন্দেহ হলো, আপনি এক্স রে করান, যে না এক্স রে দরকার, আমার তো হার্টে হয়ে যাবে, এক্স রে কেন করান? আপনি করান না, করে দেখালে তো বিশাল করা নিউমোনিয়া। তাকে আমি বললাম আপনি কি ভুলটা কথা বুঝতে পারছেন, মানে নিউমোনিয়া হচ্ছে প্লুরাইটিক চেস্ট পেন হচ্ছে বাঁদিকে হচ্ছে, ফলে আমার হার্ট অ্যাটাক হয়ে গেছে, সে হার্ট ইকোস্পিন খেয়ে যাচ্ছে, তাহলে হয়েছে তার নিউমোনিয়া, মানে প্লুরাইটিক চেস্ট পেন হচ্ছিল, সে ভাবছে হার্ট অ্যাটাকের ব্যথা।
আমি ডায়াগনোসিস করে খুব মজা পাই। আর কিছু জানার? আজকে তোকে থাক, চাল নাকি?